অন পেজ এসইও, তারপরে হচ্ছে অফ পেজ এসইও, ব্যাকলিংক, এগুলির কোনো হচ্ছে আসে না। এগুলো তুমি ওই যে ইয়াতে দিয়ে দিবা, 5টা কিওয়ার্ডে দিয়ে দিবা। ওই কাস্টমাইজে গিয়ে দিব। না না, 5টা কিওয়ার্ড আছে না, ওই কিওয়ার্ডে দিয়ে দিবা। হ্যাঁ, কাস্টমাইজ কিওয়ার্ড যেখানে, ওইখানে গিয়ে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, কাস্টমাইজ কিওয়ার্ডে দিয়ে দিবা, রাইট। আমার একটা কোশ্চেন ছিল, একটু আমরা শেষে করি, হ্যাঁ গত ক্লাস নিয়ে আসলে। এই শেষে করি আমরা, হ্যাঁ। আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আজকে আপনাকে বিটের আগে ফেক লাইন চিনতে হবে। ফেক লাইন না চিনলে তুমি উল্টাপাল্টা কাজে বিট করবা, কানেক্ট নষ্ট করবা। সুতরাং আগে আমরা ফেক লাইন চিনে ফেলে আসো। আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি তাদের অনেক সময় ফেক ক্লায়েন্ট ফেস করতে হয়। শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট প্লেসে না, যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পায় বা ডিরেক্ট কোনো ক্লায়েন্ট পায় তাদের মধ্যে অনেকেই দেখা যায় ফেক ক্লায়েন্ট থাকে। সো আমাদের ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। তো কিভাবে আসলে ফেক ক্লায়েন্ট চিনবো? তো বেসিক্যালি ফেক ক্লায়েন্টরা আমাদেরকে নক করে মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম হ্যাক করা, র্যানসামওয়্যার বা র্যাটের মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সে কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে। তাছাড়াও পেওনিয়ার বা ডলার উইথড্র প্ল্যাটফর্মের অ্যাক্সেস এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো আসুন জেনে নিই এই ধরনের ফেক ক্লায়েন্টকে কিভাবে চিনবো। সো নাম্বার 1 হচ্ছে টেলিগ্রাম স্ক্যাম। জেনারেলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে বা ফাইবারে আমরা বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি জব পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য বলা হচ্ছে। সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। এন্ড জেনারেলি এরা টেলিগ্রামে নিয়ে প্রথমে কিছু ছোট ছোট কাজ প্রদান করবে এবং সেক্ষেত্রে পেমেন্টও পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিশাল আকারে একটা ইনভেস্টমেন্ট করতে বলতেছে এবং পরবর্তীতে সেই ইনভেস্টমেন্টের টাকাটা লস হয়ে যায়। অনেক সময় আবার স্প্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের জিমেইল বা ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য বিভিন্ন স্প্যাম বা ফিশিং লিংক দেওয়া হয়ে থাকে। সো নাম্বার 2 হচ্ছে হিউজ বাজেটের কাজ। অনেক সময় আমরা আসলে জানি একটা মার্কেটে একটা জবের ভ্যালু কেমন হতে পারে। ধরা যাক একটা ওয়েবসাইট আমি বানাবো $500 থেকে $800 এইটার প্রাইস। তো দেখা যায় একটা জব দেখলাম, যে জবে বিট করতে গিয়ে আমি দেখলাম ক্লায়েন্টের বাজেট হচ্ছে $2000, $3000 বা $5000। অনেক সময় প্রজেক্ট বেসিস কাজ করতে গেলেও দেখা যায় যে কি সে মান্থলি আমাদের $5000 বা $10,000 অফার করতেছে ছোট কিছু কাজের জন্য। সো ছোট কাজ বড় অ্যামাউন্ট, এই ধরনের ক্লায়েন্টের সাধারণত ফেক হয়ে থাকে। এই ধরনের ক্লায়েন্টকে স্কিপ করুন। নাম্বার 3 হচ্ছে ফিশিং লিংক এবং র্যানসামওয়্যার। তো অনেক সময় জব ডেসক্রিপশনে আমাদের বলা হয়ে থাকে অপরিচিত কোনো লিংকে ক্লিক করার জন্য বা কোনো ফাইল ডাউনলোড করার জন্য বলা হয়ে থাকে। তো সাধারণত লিংকে ক্লিক করলে বা ফাইল ডাউনলোড করলে যেটা হয়, দেখা যায় কোনো একটা ম্যালিশিয়াস লিংকের মাধ্যমে কোনো একটা ভাইরাস আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এছাড়াও ব্রাউজার হ্যাকিং হতে পারে, এছাড়াও কুকি হাইজ্যাকিং হতে পারে। সো সাধারণত র্যানসামওয়্যার বা ভাইরাস অ্যাটাকের মাধ্যমে আমার কম্পিউটারে যখন অ্যাটাক গুলো চালাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট র্যাট তৈরি করা হয়ে থাকে। সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নিয়ে কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ফেলতে পারে। আর লিঙ্ক দেখে আসলে বোঝা যাবে এটা স্প্যাম লিঙ্ক। অনেক সময় দেখা যায় ফিশিং লিঙ্কের ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু লেখা থাকে, .com এরকম কোনো ওয়েবসাইট না, উল্টাপাল্টা কিছু একটা লেখা .com বা .io এরকম উল্টাপাল্টা লিঙ্ক দেখা যায়। এগুলো দেখে আসলে চিনা যায় যে এগুলো আসলে ফিশিং লিঙ্ক। এছাড়া র্যাট বা ভাইরাস যুক্ত অনেক সময় ভিডিও বা অডিও ফাইল জিপ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা জিপটা যদি ডাউনলোড করি, আমাদের র্যানসামওয়্যারটা পুরো কম্পিউটার অপারেটিং সিস্টেমে হ্যাক হয়ে যায় এবং ব্রাউজারে থাকা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে। আমি নিজেও আসলে 2015 এরকম একটা হ্যাকের সম্মুখীন হয়েছিলাম। ডাউনলোড করার পর অপারেটিং সিস্টেম আমার তখন উইন্ডোজ ছিল। ডাউনলোড করার পর দেখা গেছে আমার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি সে পেওনিয়ার অ্যাক্সেস দিতে ফাইবার থেকে হিউজ অ্যামাউন্ট ডলার ছিল, সেটা পেওনিয়ারে ট্রান্সফার করছে। দেন আমার পেওনিয়ার থেকে হ্যাকারের পেওনিয়ারে ট্রান্সফার করে ফেলছে। সো এবং কোনো ধরনের চিহ্ন ছাড়াই। তো চেষ্টা করতে হবে এই ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক না করার। আরেকটা ট্রিক্স হচ্ছে, এই ধরনের র্যাট বা র্যানসামওয়্যার যখন তৈরি করা হয়, এগুলো নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়। জেনারেলি এই ধরনের ভাইরাস বা র্যানসামওয়্যার গুলো উইন্ডোজের জন্য বানানো হয়। সেক্ষেত্রে আমরা যদি লিনাক্স সার্ভারটা ব্যবহার করতে পারি, সেটা কি লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আমার জাস্ট উইন্ডোজের মধ্যেই কিন্তু আমি কোনো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। যদি এমন হয় ক্লায়েন্টের হইতে পারে যে এটা অরিজিনাল লিঙ্ক, আমি আসলে কনফিউজ, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স সার্ভারে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজে কোনো ইফেক্ট করবে না। দেন ওয়ার্ক বিফোর পে, কমন একটা স্ক্যাম।
জেনারেলি আমাদের সাউথ এশিয়ান ক্লায়েন্টরা এই ধরনের কাজ করে থাকে। ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট আসতেছে, আসার পর সে বলতেছে আসলে কাজটা অনেক বিশাল অ্যামাউন্ট, তুমি আমার একটা পার্সিয়াল পার্ট করে দাও, তোমার একটা 10 পেজের ওয়েবসাইট, তুমি আমার হোম পেজটা করে দাও, কোনো পেমেন্ট আমি তোমাকে করবো না, যদি তুমি এই কাজটা করতে পারো দেন তোমাকে আমি ফুল অ্যামাউন্টের অর্ডারটা করবো। সো জেনারেলি এই ধরনের ক্লায়েন্টরা 80% ক্ষেত্রেই পেমেন্ট না করে চলে যায়। তো অবশ্যই আমরা ফাইবার বা আপওয়ার্কে অর্ডার ছাড়া কোনোভাবেই কাজ করবো না। এর পরের ব্যাপারটা খুব মজার, পেইড চেক এট ইউএস ব্যাংক। অর্থাৎ অনেক সময় দেখা যায় কাজ করে দিতে বলবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করতেছি, তো তুমি তোমার পরিচিত আমেরিকান যদি কেউ থাকে বা আমেরিকান কোন একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দাও, আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা চেক পাঠিয়ে দিচ্ছি। তো এটা থেকে দূরে থাকা ভালো, কারণ সাধারণত এটা ফেক চেক পাঠিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিচ্ছে তার ব্যাংকেও বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। ডোমেইন হোস্টিং কিংবা থিম প্লাগইন কিনে দেওয়া, এটা খুব রিসেন্ট একটা স্ক্যাম। এটা হচ্ছে এরকম, একটা ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে নক করবে বা ফাইবারে নক করবে, নক করার পর তার ওয়েবসাইটের জন্য ডোমেইন বা হোস্টিং কিনে দিতে বলবে, এবং অথবা এরকম হতে পারে যে থিম বা প্লাগইন কিনে দিতে বলছে। তো তিনি ওই অ্যামাউন্টের কিন্তু অর্ডারও করতেছে আমাদেরকে। সো জেনারেলি যেটা হয়, আমরা যখন ডোমেইনটা ট্রান্সফার করে দিব, থিম প্লাগইনটা তাকে দিয়ে দিব, সে অর্ডারটা ক্যান্সেল করে দিবে অথবা পুরো অর্ডারের অ্যামাউন্টটা সে রিফান্ড নিয়ে নিবে ব্যাংক থেকে। সো তাইলে আমার কি হলো, জেনারেলি আমার কখনোই কোনো ক্লায়েন্টের, আমার মাস্টার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কখনোই কোনো কিছু কিনে দিব না। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, দিস ইজ দ্য লাস্ট পার্ট। বেসিক্যালি এটা এখন এতটা বেশি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের মানে বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ চালাতে গিয়ে এত বেশি এই ধরনের পোস্ট আসতেছে, আমরা ডিক্লাইন করতেছি। তারপর হচ্ছে অনেকে আসলে যখন কেউ নতুন কেউ শিখতে যাচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করবো বা শিখবো, তাদেরকে ইনবক্সে নক করা হচ্ছে বা কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে। তো এইভাবে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামটা ছড়াচ্ছে। এবং এটা জেনারেল প্রসেসটা আমি একটু যদি খুলে বলি, ধরা যাক কেউ একজন বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরের কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিল, মেসেজ দিয়ে বললো তুমি ছোট ছোট কিছু কাজ করবে এবং ছোট ছোট কিছু কাজ করে প্রত্যেক সপ্তাহে 2,000-3,000 টাকা তুমি ইনকাম করতে পারবা। সো দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু ইউটিউবের ভিডিও লিঙ্কে ক্লিক করতে বলতেছে বা কোনো একটা অ্যাডে ক্লিক করতে বলতেছে, তারপর আবার টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাদের বিকাশে। প্রথমে আমাদের ট্রাস্টটা গেদার হলো, এরকম একবার 2বার হওয়ার পর আমি 1,000 টাকা পাইলাম, 3,000 টাকা পাইলাম, আস্তে আস্তে আমার একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। এর পরবর্তী সপ্তাহে দেখা যায় তারা একটা গ্রুপে অ্যাড করে এবং সেই গ্রুপের মধ্যে অ্যাড করার পর সেই গ্রুপে আরো অনেক মানুষজন থাকে। সেই গ্রুপে তখন অপশন দেওয়া হয় যে তুমি 1,000 টাকা ইনভেস্ট করো, তুমি 500 টাকা পাবা কমিশন সহ, অথবা 3,000 টাকা ইনভেস্ট করো, তুমি 3,400 টাকা কমিশন পাবা, এরকম অপশন দেওয়া হয়। এবং অপশন গুলোতে আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর দেখা যায় আমি কিছু রিটার্নও পাচ্ছি, অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পরবর্তীতে। নেক্সট ডে 5,000, 7,000, 10,000 টাকা ইনভেস্ট করলাম, 5,000 ইনভেস্ট করলাম, আমি 5,600 বা 6,000 টাকা পাইলাম। আরো বাড়তে থাকে 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। এভাবে যখন বড় অ্যামাউন্ট জমতে থাকে তখন দেখা যায় একটা সময় আমি আর টাকা পাচ্ছি না। জেনারেলি এই ধরনের কাজগুলো করার জন্য বাইন্যান্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে যেখানে আসলে ট্রেডিং করা যায়, বাই সেল করা যায়। দেন জেনারেলি আসলে যারা ক্রিপ্টো বা ট্রেড নিয়ে কাজ করে না তাদের জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝে ওঠা খুবই খুবই টাফ, এবং তাদের একটা লিমিটেড টাইম থাকে। অর্থাৎ আধা ঘন্টার মধ্যে তুমি যদি এত টাকা ইনভেস্ট না করতে পারো, অথবা তুমি আগামী 2 ঘন্টার মধ্যে এত টাকা ইনভেস্ট না করতে পারো, তুমি প্রিভিয়াসলি যা ইনভেস্ট করছো তার কোনো টাকাই পাচ্ছ না। এবং গ্রুপ ওয়াইজ এমন ভাবে ম্যানিপুলেট করে যে গ্রুপের সমস্ত মেম্বার দেখা যাচ্ছে যে সে বলছে হ্যাঁ আমি ইনভেস্ট করছি, আপনিও করেন, আপনি না করলে আমরা তো টাকা পাবো না। আবার নিয়মটা এমন থাকে যে গ্রুপের সবাই যদি ইনভেস্ট না করে তাহলে কিন্তু কেউই টাকা উঠাতে পারবে না। সো অন্যান্য গ্রুপ মেম্বারদের পিয়ার প্রেশারও থাকে। আসলে কিন্তু সেই গ্রুপ মেম্বাররা তাদেরই তৈরি করা এবং এতটা ওয়েল ট্রেন্ড যে আসলে ইনভেস্ট করতেছে সে আসলে বুঝে না, যে সে মনে করে যে এই গ্রুপ মেম্বাররা আমার মতোই সে আসলে ইনভেস্ট করছে। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় ইউএসডিটি থেকে বিটকয়েন বা যে কোনো কয়েন বাই করতে বলে, সেই কয়েন গুলো আবার নির্দিষ্ট একটা রেট হইলে সেল করতে বলে কারেন্ট মার্কেটে। এরকম কিছু ট্রানজাকশন করতে করতে দেখা যায় তার ওয়ালেটে জমা হয়েছে 2 লাখ বা 3 লাখ টাকা। ওই 2 থেকে 3 লাখ টাকা সে দেখতেছে তার ইনভেস্টমেন্টের একটা কমিশন সহ জমা হয়েছে। সেটা উইথড্র করতে গেলে দেখা যাচ্ছে লক করে রাখছে উইথড্র। আমি যদি একজন মেন্টরও থাকে এখানে, সেই মেন্টর ইনস্ট্রাক্ট করে, তাকে যদি নক করা হয় যে আমি কেন পেমেন্ট পাচ্ছি না, আমি তো ডলার উইথড্র করতে পারছি না, তখন বলে যে তুমি আরো 1.5 লাখ টাকা বা আরো 2 লাখ টাকা ইনভেস্ট করলে তারপর তুমি উইথড্র করতে পারবা। সো লাস্ট স্টেপে গিয়ে তারা আসলে কনফিউজ হয়ে যায় যে আমি আসলে ডলারটা আমার তো পাইতে হবে, কারণ অনেকগুলো ইনভেস্টমেন্ট করছে। তখন সে আরো ইনভেস্টমেন্ট করে, ফাইনালি তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে খবর দিয়ে দেখা যায় যে যারা নক করছিল তারা
দুবাই বা বিদেশের এমন কেউ, তাকে রিচ করার কোনো অপশন নাই। সো জেনারেলি মনে রাখবো, অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম এটা একদমই এটা থেকে দূরে থাকতো। কারণ আমি অনলাইনে কাজ করবো, আমি টাকা পাবো, আমি কাজ করতেছি, আমি টাকা পাবো। সো আই শুড ইনভেস্ট, আমি ইনভেস্ট করবো আমার নিজের বিজনেসে, আমি কেন অন্যজনের কাছে ইনভেস্ট করবো? এটা একটা কমন একটা থিওরি। বা এখানে আসলে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যে ঘরের মধ্যে থাকে, যে এত অল্প সময়ের মধ্যে ডিসিশন গুলো নিতে হয়, গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটিস, দেন টাকা পাইছি তো আগে, এরকম মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতে বিশাল একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হয়ে যায়। সো অনলাইনে 1 টাকা যদি আমাকে কেউ ইনভেস্ট করতে বলে অন্য কারোর কাছে, অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে আমি বুঝে নিব দ্যাট ইজ স্ক্যাম। ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকুন। যে সমস্ত ক্লায়েন্টরা স্ক্যামিং করতেছে বোঝা যাচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। হ্যাপি ফ্রিল্যান্সিং। ভিডিওটা আমি দিয়ে দিতেছি, এবং এই ভিডিওটার উপরে ব্লগও আছে, কন্টেন্ট গুলো রিটার্ন করা আছে। আচ্ছা ভাইয়া, ওই যে আমাদের অনেক সময় ক্লায়েন্ট গুলো লিঙ্ক দেয়, মানে অনেক লিঙ্ক দেয়, এই সেই লিঙ্ক গুলোকে আমরা ভাইয়া অনেক মানে নির্দিষ্ট করে যখন ফিশিং লিঙ্ক তৈরি করে, মানে তখন উইন্ডোজ বা হচ্ছে অ্যান্ড্রয়েড এর জন্য, তো আমরা কি ভাইয়া ওই লিঙ্কটা আগে কপি করে ভাইয়া হচ্ছে লিনাক্স, আমাদের যে লিনাক্স আছে ওইটাকে Linux ইউজ এ আগে করতে পারি? ভাইরাসটা তো আগে দেখতে পারেন, তাহলে তো হয়। ভাইরাস উঠালে ভাইয়া অনেক ফলস পজিটিভ থাকলে আবার হলো ইয়ে হয়ে থাকে, ফ্ল্যাট হয়ে থাকে ভাইয়া। তো এটা মানে লিনাক্স করলে মনে হয় মানে সেফ, যদি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? লিনাক্সের জন্য জেনারেলি কেউ তৈরি করে না, উইন্ডোজ বা ম্যাক এর জন্যই তৈরি করা হয়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমাদেরকে ওই যে লিনাক্সের একটা অ্যান্টিভাইরাস দিবেন বলছিলেন, যে এখনো তো এটা দেওয়া হয়নি মেবি। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়াও। তাহলে আপনাকে বিডি ক্লায়েন্ট এমিট করো। বিজয় নয়েজ আসতেছে। এরকম কি কি স্ক্যামে পড়ছো তোমরা? পড়ছো? না ভাই, এখন পর্যন্ত করি নাই। হ্যাঁ, আমাকে একবার হোয়াটসঅ্যাপে নক দিছিল ভাইয়া, ওই যে আমি আপনার পোস্ট একটা দেখছিলাম, এরকম মানে র্যানসমওয়্যার দিছিল। আমি ওর রেসপন্স করছি যে ট্রাই অ্যানাদার ওয়ে, আই নো দিস মেথড। অনেক শিকার হয়েছি। ফাইবারে দুইটা আসছে, বাট লাস্ট একটা হয়েছে কি ভাইয়া, কাজ দিছে, আমি কাজ করছি, বাট এখন পর্যন্ত আমার পেমেন্টও করেনি, উনি কাজ জমাও নেয়নি। অনেক শিকার হয়েছি। তো সামনে আরো আসবে, একটু খেয়াল রেখো। কাজটা অনেক বড় ছিল, তো অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু মিয়া আমার টাকাও দেয় নাই, কাজও নেয়নি। ওকে, বুঝছি বুঝছি। ভাইয়া একটা কোশ্চেন করবো। একটু দাঁড়াও। আচ্ছা, তারপরকে আমরা বিডে চলে যাব। বিডে যাওয়ার আগে আপরকে কিভাবে সঠিক ক্লায়েন্ট চিনবা এই জিনিসটার আমি লাইভ দেখা দিচ্ছি। Recording in progress. তো আমরা আপরকে বিট করতে যাব। প্রথম 10টা বা 20টা কাজ খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি কোন নিশে কিসের উপরে কাজ করতেছি এটার উপর আমার প্রোফাইল দাঁড়া হবে বা র্যাঙ্ক হবে। আচ্ছা, ধরা যাক এই প্রোফাইলটাতে উইক্স ডেভেলপার, এডিটর এক্স, উইক্স লিজেন্ড পার্টার বা উইক্স রিডিজাইন বা উইক্স ওয়েবসাইট ডিজাইন উইক্স এর উপরে করা, ঠিক আছে? পুরো প্রোফাইলটাই করা, ঠিক আছে? আচ্ছা, ইভেন এই দুটো ক্যাটাগরিতে উইক্স কে ফোকাস করা। তো আমরা ফাইন্ড ওয়ার্ক বাটনে যখন ক্লিক করব প্রচুর পরিমাণে জব আসবে। জবগুলো আমরা বেস্ট ম্যাচ নামে একটা অপশন আছে, এখানে আমার প্রোফাইলের ক্যাটাগরি অনুযায়ী আমার বেস্ট ম্যাচের দেখো ম্যাক্সিমাম উইক্স, কারণ আমার প্রোফাইলটাকে সাজানো হয়েছে উইক্স দিয়ে। আচ্ছা, এছাড়া মোস্ট রিসেন্ট নামে একটা অপশন আছে, এখানে ডিফারেন্ট ক্যাটাগরি জিনিসগুলো আসতে পারে, বাট নতুন যে কাজগুলো নামছে 4 মিনিট আগে, দেখো 4 মিনিট আগে এখানে নতুন কাজগুলো দেখা যায়। আচ্ছা, তাহলে বেস্ট ম্যাচ মোস্ট রিসেন্ট বাদেও আমরা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি। যেমন আমরা উইক্স আমাদের নিশ, উইক্স এর কি কি হতে পারে? উইক্স ওয়েবসাইট, উইক্স ল্যান্ডিং পেজ, এডিটর এক্স,
তাহলে এই কাজগুলা যে সার্ভিস গুলো রিলেটেড হতে পারে, যেমন আমি উইক্স ওয়েবসাইট লিখে সার্চ করলাম, সেই জিনিসগুলো দিয়ে সার্চ করতে পারলে খারাপ না, ভালোই হয়। ঠিক আছে, তো সার্চে যেটা হয় কিছু ইউনিক কন্টেন্ট আসে, কারণ সবাই কিন্তু ফাইন্ড ওয়ার্কে গিয়ে বেস্ট ম্যাচ অথবা মোস্ট রিসেন্টেই ম্যাক্সিমাম গিয়ে দেখে, কিওয়ার্ড দিয়ে কম মানুষ সার্চ করে। ঠিক আছে, আচ্ছা এখন এই জন্য বলছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা একটা কিওয়ার্ড, বিগ কিওয়ার্ড। তুমি দেখবা 10-15 মিনিটে প্রচুর মানুষ বিট করছে, যেমন উইক্সে <5। তাহলে তোমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না দিয়ে তোমরা বিজনেস ওয়েবসাইট লিখে সার্চ করবা, এলএমএস ওয়েবসাইট, তোমাদের যে ছোট ছোট যে জিনিসগুলো বা ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস এসইও, সবসময় ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখবা কিছু কম বিড হচ্ছে। যেমন আমরা বিজনেস ওয়েবসাইট, আচ্ছা তো বিজনেস ওয়েবসাইট তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইতেই পারি। তো ওয়ার্ডপ্রেসে যারা কাজ করো দেখো বিজনেস ওয়েবসাইট ক্যাটাগরিতে যদি কোনো জব পাওয়া যায়, বিজনেস ওয়েবসাইট, ঠিক আছে, এই যে বিজনেস ওয়েবসাইট, তাইলে দেখবা এগুলোতে বিট কম পড়ছে, দেখো 5 থেকে 10 জন, <5। ঠিক আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ করলে দেখবা প্রচুর বিট হচ্ছে। নিচটাকে ন্যারো ডাউন করে ফেলো, যেমনটা আমি করলাম উইক্স ওয়েবসাইট বা উইক্স ল্যান্ডিং পেজে। আচ্ছা এখন কাজগুলো ভালো করে দেখো। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে হয় কি, ও কি করে তোমার আপওয়ার্ক জবের টাইটেল, জবের ডেসক্রিপশন বা কিওয়ার্ডের মধ্যে যদি এই ওয়ার্ড গুলো পায়, যেমন আমরা দেখতেছি গ্রিন হয়ে আছে, সেগুলোই তোমার সামনে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমার মোস্ট রিসেন্ট এবং বেস্ট ম্যাচে প্রচুর পরিমাণে বিট পড়বে, এটা খেয়াল রাখবা। ইউনিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে বিট কম পড়বে। বিট কম পড়বে মানে কি, মাত্র 5 জন মানুষ পাঠাইছে। বিট বেশি কম পড়লে সমস্যা কি আমি একটু বুঝাই। ধরো একটা জবে, এই জবটাতে 1 ঘন্টা আগে আসছে 20 থেকে 50 জন মানুষ অ্যাপ্লাই করছে, তো ধরা যাক অ্যাভারেজ আমি ধরে নিলাম যে 30 জনের মতো অ্যাপ্লাই করছে। এখন 30টা কভার লেটার অলরেডি জমা পড়ে গেছে, ক্লায়েন্ট অলরেডি কথা বলতেছে। এখন আমিও অ্যাপ্লাই করলাম, আমি থাকবো 30 জনের পরে। মোস্ট অফ দ্য কেসেস ক্লায়েন্ট যেটা করবে যে 1 থেকে 10-15 মধ্যেই হায়ার করে ফেলাবে যাকে পছন্দ হবে। সুতরাং তুমি অনেক ভালো বিট করার পরও, তোমার প্রোফাইল অনেক ভালো অবস্থা থাকার পরও তুমি কিন্তু কাজগুলো পাবা না। এই জন্য আমরা ট্রাই করব যে সমস্ত জবগুলোতে <5 বিট পড়ছে সেই ধরনের কাজগুলোতে বিট করার, তাহলে ক্লায়েন্টের অ্যাটেনশন পাওয়াটা ইজি হবে। এখন খালি জবে বিট করলেই হবে না, কিছু ক্রাইটেরিয়া দেখতে হবে, যেটা আমি আমার এই ব্লগ থেকে দেখাচ্ছি। 1 নাম্বার পয়েন্ট, ক্লায়েন্টের হায়ার রেট। হায়ার রেট আবার কি জিনিস? হাতে এই ক্লায়েন্টের এনাফ হায়ারিং রেটের এক্সপিরিয়েন্স নাই, এটা মনে হয় নতুন ক্লায়েন্ট। আরেকটা দেখি, আচ্ছা এই যে দেখো হায়ারিং রেট 75% তার হায়ার রেট। হায়ার রেট অবশ্যই 70%-এর উপরে আছে কিনা দেখে নিবা। কেন হায়ার রেট জিনিসটা কি? ধরো এই ক্লায়েন্ট 4টা জব পোস্ট করছে, 75% হায়ার রেট, তার মানে 4টা জবের মধ্যে 3টা জবেই কাউকে না কাউকে হায়ার করছে। এখন একটা ক্লায়েন্টের হায়ার রেট 50%, 4টা জব পোস্ট করছে, 50% যদি হইতো 2টা কাজে কাউকে হায়ার করছে, 2টা কাজে কাউকেই হায়ার করে নেই। এন্ড কিছু চুজি ক্লায়েন্ট থাকে, কারো কভার লেটার তার ভালো লাগে না, কোনো ফ্রিল্যান্সারের সাথে কথা বলে সে আসলে ডিসাইড করতে পারে না হায়ার করবে কি করবে না। তো এই সমস্ত ক্লায়েন্টের কাছে বিট করলে ও তো কাউরেই হায়ার করতেছে না, তাইলে আমি যত ভালো কভার লেটার লিখি তাহলে কি লাভ আছে? লাভ নেই তো। সুতরাং যে সমস্ত ক্লায়েন্টের হায়ার রেট 75% বা 70%-এর উপরে, তাদের কাজগুলোতে বিট করবা। ভাইয়া ক্লায়েন্ট যদি মানে আমাদের মানে অ্যাকসেপ্ট না করে তাহলে কানেকশন গুলো কি রিটার্ন আসে নাকি? না, কোনো রিটার্ন আসে না, শেষ ওগুলা। আচ্ছা 2 নম্বর পয়েন্ট, ক্লায়েন্টের অ্যাভারেজ আওয়ারলি রেট। এটা কেন দেখা ইম্পর্টেন্ট? ধরো কোনো একটা আমাদের কাজ 2 ধরনের হয়, একটা হচ্ছে ফিক্সড কাজ, একটা আওয়ারলি কাজ। একটু পরে আসতেছি ব্যাপারটাতে। তো এখানে আওয়ারলি কাজ আমরা দেখতে পাচ্ছি, তাই না? কারণ ও বলে দিছে এই কাজটা আওয়ারলি বেসিস করতে হবে, কোনো একটা ওয়েবসাইট ডিজাইন বা কিছু একটা কাজ। এখন ক্লায়েন্টের কোনো একটা জবে যদি আমরা প্রিভিয়াসলি হায়ারিং মানে অ্যাভারেজ রেট দেখতে পারি, তাহলে যেটা হয় এই দেখো আওয়ারলি সে $8 হায়ার করে, 8.15 আওয়ারলি রেটে হায়ার করে। এখন আমরা যখন একটা জবে অ্যাপ্লাই করব, মাথায় রাখতে হবে
ক্লায়েন্টের এভারেজ প্রিভিয়াস যে সমস্ত কাজগুলা করাইছে তাদেরকে $8.15 এরকম আর কি এভারেজে দিছে। এখন আমার প্রোফাইলের রেট $20 মনে করো, আমি যদি $20 বিট করি এই কাজটা পাওয়ার চান্স অনেক কম থাকবে, কারণ ক্লায়েন্ট ব্যাপারটা বুঝছো না। ধরো একটা কাজ আমি করতেছি, সেই কাজটাতে বিট করব একটা ক্লায়েন্ট, মনে মনে আছে যে $9 আমি তো ভালো ডেভেলপার পাই এবং প্রিভিয়াসলিও $9 কাজ করাইছি, এখন $20, $30, $50 আওয়ারলি রেটে যদি বিট করি ও ম্যাক্সিমাম টাইমে হায়ার করবে না। আবার অনেক কম রেটে যদি হায়ার করি $3, $4, তাইলে ভাববে ও আসলে মানে লোক মানে কাজ পারে না, এই জন্য এত কমে বিট করছে। তাই এই জবটা যদি আওয়ারলি হইতো, এটা যদি ফিক্সড প্রাইসের কাজ, আওয়ারলি কাজে যদি আমি বিট করতাম, এটাতে আমি কততে বিট করতাম? 8, 7.5 বা 8.5। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখতে হবে, দেখে নিবা প্রিভিয়াসলি আওয়ারলি রেট কত আছে তার। 2 নাম্বার, ক্লায়েন্টের প্রিভিয়াস এভারেজ রেটিংটা দেখে নিবা। রেটিং দেখে অনেক ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের আবার রেটিং কি জিনিস? দেখো 65টা রিভিউ আছে ক্লায়েন্টের এবং 4.9, আমরা বলেছি যে 4.8 এর উপরে যাতে থাকে। এটা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সাররা ওকে কত রেটিং দিছে। এখন ফ্রিল্যান্সাররা সাধারণত একটা ক্লায়েন্টের সাথে খুব খারাপ এক্সপিরিয়েন্স না হইলে 5 এর নিচে দেয় না। ঠিক আছে, তার মানে এখানে যদি 3 বা 4 স্টার থাকতো তাহলে বুঝতাম এই ক্লায়েন্ট হচ্ছে হয় খুঁতখুঁতে, নাইলে গ্যাঞ্জাম করে, নাইলে ফ্রিল্যান্সাররা আসলে ওকে খুশি করতে পারে না। ঠিক আছে, সুতরাং এই রেটিংটা 4.8 এর উপরে যাতে থাকে দেখে নিবা। ক্লায়েন্টের টোটাল স্পেন্ডিং এবং পেমেন্ট মেথড ভেরিফাইড হইলে ভালো হয়, যেমন আমরা দেখতেছি পেমেন্ট মেথড ভেরিফাইড এবং টোটাল কিন্তু ভালোই স্পেন্ড করছে, $8,000 মতো স্পেন্ড করছে। আচ্ছা, ক্লায়েন্টের প্রিভিয়াস জব হিস্ট্রি এবং রিভিউ দেখে নিতে হবে। কেমনে? একটু নিচের দিকে নামলে দুইটা জিনিস দেখতে পাবে। একটা হচ্ছে ক্লায়েন্টের ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে কত দিচ্ছে, যেমন এইটা উপরেরটা কি গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হিম, এটা ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে দিছে। আবার ওই ফ্রিল্যান্সারটাকে এই ক্লায়েন্টটা 5 স্টার দিছে। তাহলে আগে দেখি ফ্রিল্যান্সারে সে কত রেটিং দেয়। 5 স্টার, ফ্রিল্যান্সারকে 5 স্টার দিছে, ফ্রিল্যান্সারকে রেটিং দেয় নেই। আচ্ছা, সমস্যা নেই, ভিউ মোর, এই ফ্রিল্যান্সারকেও ফিডব্যাক দেয় নেই, এটাকে 5 স্টার দিছে, 5 স্টার। তার মানে এই ক্লায়েন্টটা ফ্রিল্যান্সারকে 5 স্টারই দেয় অন এভারেজে। মানে হয় না অনেক সময় তুমি যত ভালো কাজ করবা ক্লায়েন্টকে হ্যাপি করতে পারতেছো না, এরকম কেসে হয় কি তুমি যতই ভালো কাজ করো রেটিং খারাপ খাবা, 5 স্টার পাবা না। তাহলে আগে দেখে নেওয়া ভালো এই ফ্রিল্যান্সার আগে অন্যান্য ফ্রিল্যান্সারদেরকে কেমন দিছে দেখে নিলাম। এবার উপরেরটা দেখবো, অর্থাৎ ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টরে কি দিছে। 4.85, 5 গ্রেট কমিউনিকেশন এন্ড কোলাবোরেশন 5। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটা খারাপ দিছে কোন একজন ফ্রিল্যান্সার 5। তার মানে ফ্রিল্যান্সাররাও ক্লায়েন্টকে ভালো রেটিং দিচ্ছে, তাই এই জবটাতে আসলে বিট করা যায়। আপওয়ার্কে বিডের লোকেশনটা দেখে নিবা। লোকেশন ইউনাইটেড স্টেটস, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপের কোনো কান্ট্রি দেখে বিট করবা। নতুন অবস্থায় প্রথম 20টা কাজে অন্তত পক্ষে সাউথ এশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চায়না, নাইজেরিয়া, সোমালিয়া এই দেশগুলোর কাছে বিড না করাই ভালো। সাউথ এশিয়ান ক্লায়েন্ট যারা আছে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরা তোমাকে কম রেটে অনেক বেশি কাজ করায় নিবে। চায়নার ক্লায়েন্টরা অনেক বেশি চুজি, বারবার কাজটা করাবে। সোমালিয়া, নাইজেরিয়া যারা অর্থাৎ ব্ল্যাক যারা, তারা আসলে তাদের রিকোয়ারমেন্ট নিয়ে অনেক কনফিউজ থাকে এবং $5-10 উপরে কাজ করাতে চায় না। ঠিক আছে, সো ক্লায়েন্টের লোকেশনও ভেরি ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের মেনশন করে দেওয়া স্কিল এবং এক্সপার্টাইজ দেখে নিতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা যখন আপওয়ার্কে বিট করি তখন আপওয়ার্কের বেস্ট ম্যাচ নামে একটা জিনিস আছে।
তো বেস্ট ম্যাচ জিনিসটা হচ্ছে আমরা যখন একটা ক্লায়েন্টের কাজে বিড করতে যাই তখন বিড করার পর অনেক অনেক প্রপোজাল জমা পড়ে। এই স্লাইডে আসবো আমরা 2-1 দিন পরে। এই যে দেখো, তুমি 10 নম্বর 15 নম্বরে বিট করেও টপে চলে আসতে পারবা বেস্ট ম্যাচ। তবে এই বেস্ট ম্যাচের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে, একটা মিনিট আমি একটু চার্জ দিয়ে নিই। এই বেস্ট ম্যাচ তুমি পাওয়া কেমনে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আমি যখন ওই স্লাইডে যাব তখন বুঝাবো। আপাতত খেয়াল রাখো বেস্ট ম্যাচের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, ক্লায়েন্ট এখানে কি দিছে, উইক্স, ডিএনএস, তারপর প্রোটন মেইল। তাইলে এখানে আমার 3টা স্কিল দেওয়া আছে, এই 3টার মধ্যে অন্তত পক্ষে 75% আমার প্রোফাইলে আছে কিনা। ঠিক আছে, অর্থাৎ মানে আমরা যখন স্কিল অ্যাড করছি না, তখন আমাদের এই যে স্কিল গুলো ক্লায়েন্ট চাইছে, উইক্স আমার প্রোফাইলে আছে আমি শিওর, ওয়েব ডিজাইনও আছে, ওয়েব ডেভেলপমেন্টও আছে, ওয়ার্ডপ্রেসও আছে, এইচটিএমএল মনে হয় নাই। তাহলে দেখো 5টার মধ্যে 4টা আছে আমার স্কিল প্রোফাইলে অ্যাড করা আছে, তাইলে এটা বিট করলে বেটার। তার মানে যদিও এটা ক্লায়েন্ট আসলে র্যান্ডমলি দিয়ে থাকে, তারপরও তোমরা দেখে নিবা তোমার স্কিল এবং ক্লায়েন্টের স্কিল 75% ম্যাচ করতেছে কিনা। এটা বেস্ট ম্যাচে নিয়ে যেতে অনেকটা হেল্প করে। ইনিশিয়ালি কম কানেক্টের কাজগুলোতে বিট করব, এখন আর 4 বা 6 কানেক্টের বিড নাই, এখন সব বিড হচ্ছে 8, 9, 10 এরকমে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা 20% জব প্রপোজাল পাঠাইতে বুস্ট ফিচার ব্যবহার করুন, এটা আমি পরে বলতেছি, আগে প্রপোজালটা পাঠাবো তারপর। আচ্ছা, যদি প্রিমিয়াম নেওয়া থাকে তাহলে বিড রেঞ্জ দেখে নাও। বিড রেঞ্জ আমরা যখন আপওয়ার্কে একটা জব ভালো লাগে সেটাতে যখন আমরা ঢুকি, অনেক মানুষজন যখন বিড করবে তখন আমরা বিড রেঞ্জ দেখতে পাবো। বিড রেঞ্জ মানে কি, এই যে এই কাজটাতে কেউ একজন $80 বিট করছে, আবার কোনো একজন ফ্রিল্যান্সার $60 বিট করছে, এভারেজে আমি দেখতেছি $22 মানুষজন বিট করছে। তো এভাবে একটু বিড রেঞ্জটা দেখে নিবা, তাইলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, জব পোস্ট হওয়ার সাথে সাথে বিট করা বেটার। ঠিক আছে, এছাড়াও বেস্ট ম্যাচ সেকশন থেকেও মাঝে মধ্যে বিট করবা। ফিক্সড বাজেটের কাজগুলো মাইলস্টোনে ভাগ করে নিতে হবে, অর্থাৎ আমরা যখন কোনো একটা কাজে বিট করতে যাব তখন একটা প্রজেক্টে পুরো অ্যামাউন্ট, মানে একটা ইয়াতে পুরো অ্যামাউন্ট নিব না মাইলস্টোনে ভাগ করে নিব, এই জিনিসটা খেয়াল করব। অর্থাৎ আমরা যখন কোনো একটা জব দেখি তখন আমি একটু হালকা বুঝাই, একটু পরে আমি ফিক্সড এবং আওয়ারলি প্রাইসিং কাজে যখন যাব তখন আরো ক্লিয়ারলি বুঝবা। আচ্ছা, ধরো এই যে পার্সোনাল ওয়েবসাইট বিল্ডিং একটা প্রজেক্ট আমাদের, হ্যাঁ, এই প্রজেক্টটা আমরা দেখো $100 একটা কাজ। এই $100 কাজটা আমরা দেখো 2টা মাইলস্টোনে ভাগ করছি। একটা মাইলস্টোন হচ্ছে ওয়েবসাইটের চেক ইন 1, চেক ইন 2, মানে অর্ধেক পেজ করার পর $50 দিবা, আর বাকি অর্ধেক বাকি পেজ কমপ্লিট করলে $50। এখন মাইলস্টোনে ভাগ করে নিলে সুবিধাটা হচ্ছে কি, আমি এই কাজটাতে যখন করে ফেললাম অর্ধেক, তখন আমি এই পেমেন্টটা পেয়ে গেলাম। এখন সামহাও কোনো একটা ফিচার বা কোনো একটা পেজ ক্লায়েন্টের ভালো লাগে নাই, ক্লায়েন্ট খুবই বিরক্ত, আমি কোনোভাবেই করতে পারতেছি না, তাহলে আমাদের একটা সুযোগ থাকে, এই কন্ট্রাক্টটা আমরা ক্লোজ করে দিলাম, এই $50 আর নিলাম না, এবং ক্লায়েন্টকে আমরা সুন্দর করে লিখে দিতে পারি। এটা আমি পরে দেখাবো কিভাবে স্মার্টলি বলতে হয়, যে ঠিক আছে আমি তো আসলে করতে পারিনি একটা ফিচার, তোমার এই $50 দেওয়ার দরকার নাই, তুমি আমাকে খারাপ রেটিং দিও না। তাহলে কি হইলো, অর্ডারটা কিন্তু ক্যান্সেল হইলো না, $50 পাইছি, ক্যান্সেল হয়নি। কিছু একটা অ্যামাউন্ট ঢুকলে আর ক্যান্সেল হয় না। রেদার দেন দ্যাট, আমি যদি পুরোটাই $100 দিয়ে একটা মাইলস্টোনে নিতাম, তাহলে কি হইতো, এই কাজটাই মানে কোনো একটা ফিচার না হওয়ার জন্য ক্লায়েন্ট তো পুরো পেমেন্ট করবে না। ঠিক আছে, তখন গিয়ে পুরো অ্যামাউন্টটাই ক্লায়েন্ট কিন্তু অ্যাকসেপ্ট করবে না $100, তখন তুমি ঝামেলায় পড়ে যাবা। এই জন্য মাইলস্টোনে ভাগ করে নিতে পারলে কাজগুলো বেটার। কেমন ভাগ করে আমি আসতেছি।
এটা একটু আবার বলবেন কষ্ট করে, বুঝিনি। মানে আমরা যখন একটা প্রজেক্ট নিব তখন আমি চাইলে কিন্তু এই পুরো প্রজেক্টটা $100 নিতে পারতাম, যেমনটা আমি আরেকটা কাজের ক্ষেত্রে দেখাই যে পুরো প্রজেক্টটাই আমি ধরো একটা অ্যামাউন্টেই নিছি। এই যে $20 একটা কাজ, সেটা কনসালটেশন, এটা না? এই যে এই প্রজেক্টের প্রাইস কত? $100। পুরা জিনিসটাই পুরো $100 আমি একটা মাইলস্টোনে নিছি। ওকে, আর পাশাপাশি আরেকটা প্রজেক্ট দেখো, এটাও কিন্তু পিজি নামে একটা ক্লায়েন্ট, $100 প্রজেক্ট আমি 2 ভাগ করে নিছি, 50-50। তাহলে এটা হলো এক মাইলস্টোনে নেওয়া, এটা হলো মাল্টিপল মাইলস্টোনে নেওয়া। এবার বুঝছো? তাহলে এখানে টোটাল আর্নিং এ 50 দেখাচ্ছে কেন? এই যে আমি একটা মাইলস্টোন সাবমিট করছি এই জন্য 50, এই মাইলস্টোনটা এখনো শেষ হয়নি। মানে এটা হচ্ছে ধরেন কেউ একজন আমাকে ম্যালওয়্যার রিমুভালের একটা কাজ দিল প্লাস জাপানিজ এসইও রিমুভালের কাজ দিল, আমি এটা 2 ভাগে নিব, যে জাপানি করলে সে আমাকে অর্ধেক পেমেন্ট দিবে, বাকিটা দিবে ম্যালওয়্যারটা করলে, না? সবসময় তুমি 2 ভাগ করে নিবা, শুধু ম্যালওয়্যার রিমুভাল, ঠিক আছে? তাহলে ওয়েবসাইট অ্যানালাইসিস পার্ট একটা মাইলস্টোন দাও, ম্যালওয়্যার রিমুভাল আরেকটা মাইলস্টোন দাও, ঠিক আছে? জাস্ট তোমার সেফটি। এটা তো অর্ডারের সময় করব না, এটা তো এখন কোনো কিছু করা লাগবে না, বা ভাগ করা যায়, আবার ক্লায়েন্ট বিট করার পরও মাইলস্টোন আলাদা করে ভাগ করে দিতে পারে। এটা আমি যখন বিট করাবো তখন দেখাবো মাইলস্টোনটা। আচ্ছা ভাই, ব্যাপারটা বুঝে গেছো আশা করি। ফেক ক্লায়েন্ট কেমনে দূরে থাকবা এগুলো থেকে বুঝলে। আচ্ছা, রিভিউ বিক্রেতা ক্লায়েন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিভিউ বিক্রেতা ক্লায়েন্ট মানে কি? ধরো তোমরা অনেকে জানো আপওয়ার্কে বা ফাইবারে অনেকে অ্যাকাউন্ট উঠানোর জন্য ফেক রিভিউ কিনে থাকে। এখন ফেক রিভিউ কিনলে হয় কি, আমি মনে করো তোমাকে ফেক রিভিউ দিচ্ছি, 5 জনকে ফেক রিভিউ দিলাম আমি ক্লায়েন্ট অ্যাকাউন্ট হয়ে। আমার ক্লায়েন্ট অ্যাকাউন্ট যখন ব্যান হবে, তোমাদের যে 5 জনকে ফেক রিভিউ দিলাম 5 জনই ধরা খাবা। 5 জনকেই আপওয়ার্ক জিজ্ঞাসা করবে এই ক্লায়েন্টের কাজ তুমি কেমনে পাইছো, তোমার অ্যাকাউন্ট সাসপেন্ডেড, ঠিক আছে? তাইলে কি রিভিউ বিক্রেতা যখন ধরা খাবে, সেটা 1 বছর পর হোক 2 বছর পর হোক, তখন সবগুলো অ্যাকাউন্ট মিলিয়ে ধরবে। তাহলে রিভিউ বিক্রেতা ক্লায়েন্টের কাজে তো আমরা বিট করবোই না, বা রিভিউ আমরা নিবও না, তাই না? এখন বুঝবা কেমনে এই লোকটা রিভিউ বিক্রেতা? মানে ধরো আমি নিব না, এমনও তো হইতে পারে একটা জবে আমি বিট করতে যাচ্ছি, এই জবটাতে কোনো একজন রিভিউ সেল করার জন্যই জবটা পোস্ট করছে, হইতে পারে না নাকি? জি ভাইয়া, হইতেই পারে। হ্যাঁ, তো তাহলে তো ও আমাকে হায়ার করবেই না, ও তো কোনো একজনকে, ধরো তোমাদের মধ্যে এখানে একজন আছে আবু বক্কর, আবু বক্করের সাথে একজন রিভিউ বিক্রেতা সেলারের কন্টাক্ট হয়েছে, ভাই আমাকে একটা জব পোস্ট করে দিবেন, আমি বিট করব, আপনি একটা ভালো রিভিউ দিয়ে দিবেন কাজ শেষে। তো হ্যাঁ, আবু বক্করের সাথে ওর কন্টাক্ট, এখন কন্টাক্ট যখন ওপেন করবে তখন তো একটা জব পোস্টই করতে হবে, সেই জব পোস্টটা আবু বক্করের জন্য করা, তোমাদের কাউকেই তো হায়ার করবে না। তাইলে তুমি সেই জবটাতে বিট করে তোমার কানেক্ট নষ্ট না? আচ্ছা, তাইলে কেমনে চিনবা ভালো করে খেয়াল করো। ভাই আমি যদি ওই সময় ইয়া করি, বিট করি, তাহলে কি এটা ক্লায়েন্ট এই আপওয়ার্ক কি ধরে ফেলবে? না, এখন বিট তো আবু বক্করের পাশাপাশি অনেক মানুষ করবে, অনেকে। মনে করেন ভাই আবু বকরি করলো, পরে হচ্ছে ওইটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট সাসপেন্ড হলো, পরে আমাকে রিভিউ দিয়ে চলে গেল, সমস্যা করবে না, তোমরা তো হায়ার করে নাই, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি বুঝবা কেমনে? 1 নাম্বার পয়েন্ট, তুমি দেখবা কোনো একটা ক্লায়েন্টের রেটিং রিভিউ, দেখো জেসমিন, জোভানা 2 জন আছে, মানে একই ক্লায়েন্টকে 2 বার দিছে অর্ডার। তুমি দেখবা রিভিউ বিক্রেতাটা বারবার একই মানুষের অর্ডার দিতেছে। হ্যাঁ, ধরো দেখবা মারিয়া মারিয়া মারিয়া, জোভানা, গীতা গীতা গীতা, একই মানুষের বারবার দিচ্ছে, এবং অর্ডারের অ্যামাউন্ট গুলো $5, $10 বা $15-20, ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট, দেখবা 5, 10, 5, 10। তার মানে অর্ডারের অ্যামাউন্ট, কারণ রিভিউ যে নিবে ও তো রিভিউ দরকার, $5 রিভিউ হোক $10 রিভিউ হোক, সেম থিং, ঠিক আছে? সো সাধারণত রিভিউ সেলাররা অল্প অ্যামাউন্টের অর্ডার দেয়, $10, $20, ঠিক আছে? তো তুমি দেখবা যে এরকম 5, 10, 5, 10, আবার কিছু কমন মানুষ একই মানুষে বারবার দিচ্ছে, তখন তুমি বুঝে নিবা। এবং ভালো ভালো রিভিউ দিতেছে, দেখবা বড় বড় রিভিউ দিতেছে, সুন্দর সুন্দর রিভিউ দিতেছে, 5 স্টার, সব 5 স্টার, কোনো কম রেটিং রিভিউ নাই, তখন তুমি বুঝবা সেটা রিভিউ সেলারের অ্যাকাউন্ট, এবং ওটাতে বিড না করাই ভালো। ক্লিয়ার? বুঝছো না? এইবার আমরা আওয়ারলি জব এবং ফিক্সড জব 2টা জিনিস আগে বুঝবো, তারপরে বিট করব।
আচ্ছা, খেয়াল করো সবাই, একটা প্রজেক্ট একটা পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করতে হবে। আমরা একটু মেসেজে যাই, ভালো করে বুঝো। আমরা ফিক্সড প্রাইসের কাজগুলো এখন বুঝাচ্ছি। তুমি এই যে আপওয়ার্কে যখন বিড করতে যাবা তখনই তুমি দেখবা যে দেখো এটা ফিক্সড প্রাইসের কাজ, এই দেখো ফিক্সড প্রাইস। আবার এটা আওয়ারলি কাজ, আওয়ারলি। আবার এটা আওয়ারলি কাজ, এটা আওয়ারলি কাজ, এটাও আওয়ারলি কাজ, আওয়ারলি আওয়ারলি। হ্যাঁ, তো কিছু আওয়ারলি কিছু ফিক্স। আগে ফিক্সড প্রাইসের কাজটা কি আমি একটু বোঝার চেষ্টা করি, আসো। ধরো এই একটা ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের সাথে আমরা জুমে একটা মিটিং করছি। মিটিং করার পর ক্লায়েন্ট বলল যে আমার একটা পার্সোনাল ওয়েবসাইট লাগবে, এই ওয়েবসাইটটাকে ফলো করে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে বলছে। ভেরি গুড। তো ক্লায়েন্ট বললো এরকম সেম টু সেম ওয়েবসাইট বানাইতে তোমার কত ডলার লাগবে। আমরা এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, ভিজিট করার পর দেখলাম সিম্পল একটা ওয়েবসাইট, ঠিক আছে। ওকে, এক পেজের একটা ওয়েবসাইট, তাই না? প্রজেক্টস নামে কিছু একটা আছে, একটা প্রজেক্ট আছে, কন্টাক্ট নামে একটা সেকশন আছে, শেষ। কিছুই নেই ওয়েবসাইটের ভিতরে। তাইলে এরকম ওয়েবসাইট বানাইতে আমাদের লাগবে হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম। তা আমি বললাম যে ভাই ঠিক আছে, এটা আমি $100 কাজ নিব, ঠিক আছে, $100 দিবা তুমি আমাকে, ঠিক আছে। তাইলে এই প্রজেক্ট আমি $100 নিব, কাজ শেষ হওয়ার পর সে আমাকে $100 দিয়ে দিবে। এখন কাজ শেষ হওয়ার জন্য একটা ডিউ টাইম থাকে, ধরো জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত দিছে। সবসময় মনে রাখবা আপওয়ার্কে ফাইবারের মতো টাইমিং ইস্যু নাই। ফাইবারে তোমার টাইম ঘুরতে থাকে, ওই টাইম শেষে ডেলিভারি করলে অ্যাকাউন্টের ক্ষতি হয়। আপওয়ার্কে এরকম কিছু নাই। আপওয়ার্কে আমার কোনো ক্লায়েন্ট এখনো আছে যে 6 মাস ধরে তার প্রজেক্ট বুঝে নেয় নাই, ঝুলে আছে আমার প্রোফাইলে। ক্লায়েন্ট খুশি, আপওয়ার্ক খুশি। তাহলে মাথায় রাখবা আপওয়ার্কে প্রজেক্ট হোক আর জবে বিট করেই হোক, কোনো টাইম ফ্রেম নাই, মাথায় রাখবা। এক, এবার মানে টাইমে কোনো ইস্যু নাই, সোজা হিসাব। ক্লায়েন্টে 15 তারিখের মধ্যে নেয়, 15 তারিখের মধ্যে দিছি, দেওয়ার পর আরো কিছু রিভিশন দিছে, ঠিক আছে। আচ্ছা, ওর খবর নেই, চলেই গেছে। আচ্ছা, এবার আমরা এই ওয়েবসাইটটা যখন শেষ হয়ে যাবে, ক্লায়েন্ট বলবে সব ঠিকঠাক আছে, খুব পারফেক্ট করছো, তখন আমরা এই $100 পেয়ে যাব। আচ্ছা, তাইলে ফিক্সড প্রাইসের কাজ মানে কি, ওর সাথে কোনো একটা জিনিস করার জন্য কন্ট্রাক্ট হবে, এটার জন্য টোটাল একটা অ্যামাউন্ট ধার্য করা হবে। দুজনে রাজি হইলে আমরা কাজটা স্টার্ট করব, এবং কাজটা স্টার্ট করার পর আমাকে একটা অফার পাঠাবে। কি পাঠাবে? অফার। এই দেখো অফারের ছবিটা একটু ভালো করে দেখো, যে এই রকম একটা স্ক্রিন তোমাকে একটা অফার। ফাইবারে কোনো অফার টফার নেই। ফাইবারে ডাইরেক্ট অর্ডার দিয়ে দিলে তোমার আমি কাজ করবো না এরকম বলার কোনো অপশন নেই, ডাইরেক্ট অর্ডার ঢুকবে। আপওয়ার্কে এরকম না, আপওয়ার্কে ক্লায়েন্ট তোমাকে এরকম একটা অফার পাঠাবে। তুমি এখন দেখলা না এটা পছন্দ হয়নি, তাহলে ডিক্লাইন করে দিবা। যদি বলো না ঠিক আছে, তাহলে একসেপ্ট করে ফেলাবা অফার। অফার একসেপ্টের পর এই কাজটার রেটিং রিভিউ তোমার অ্যাকাউন্টে ইফেক্ট পড়বে, অফার একসেপ্টের আগে না। তাইলে এরকম একটা অফার আসবে, অফারটা একসেপ্ট করলে তুমি মাই জবস নামে যে সেকশনটা আছে, এই যে ইয়োর অ্যাক্টিভ জবসে গেলে তুমি তোমার জবটা দেখতে পাবা। যেমনটা আমার এখানে দেখতে পাচ্ছি, আমাদের একটা মাইলস 4টা 4 1 5 5 5 10 11 12টা কাজ চলতেছে, ঠিক আছে। এই কাজগুলো চলতেছে। এখন আমরা একটা ক্লায়েন্টের কাজ যখন করব, ফিক্সড প্রাইসের কাজগুলোতে 2 ধরনের হয়। একটা পুরাটাই 1 মাইলস্টোনে, যেমন এই যে $100 পুরো প্রজেক্টে আমরা দেখো একটা মাইলস্টোনে নিয়ে নিলাম $100 পুরাটাই, কারণ এটা একটা ব্লক কাস্টমাইজেশন, সিম্পল কিছু কাজ, ওয়েব ফ্লোর। এটা আসলে আর মাইলস্টোনে ভাগ করার মতো, কাজ করতে পারলে $100 আমরা শিওর যে কাজগুলো করতে পারবো। একবার 1 মাইলস্টোনে নিয়ে নিছি এবং ক্লায়েন্টকে সাবমিট করে দিছি, ক্লায়েন্ট একসেপ্ট করে ফেলছে, এবং আমার প্রজেক্টের প্রাইস $100, আমি $100ই করে। এটা হলো সিঙ্গেল মাইলস্টোনের একটা ফিক্সড প্রাইসের কাজ। মিউট করো। আচ্ছা, এবার মাল্টিপল মাইলস্টোন, যেটা একটু আগে দেখাইলাম, যে ক্লায়েন্টের এই কাজটা যেহেতু ওয়েবসাইট ডিজাইন অনেক ঝামেলা টামেলা থাকতে পারে, আমরা এটাকে 2টা মাইলস্টোনে ভাগ করে নিছি, $50 $50।
এই মাইলস্টোনে ভাগ করাটা আমরা যখন আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করি, ধরো একটা ফিক্সড প্রাইজের কাজে আমি অ্যাপ্লাই করবো না, জাস্ট তোমাদেরকে প্রসেসটা একটু দেখাই। ধরো এটা ফিক্সড প্রাইজের কাজ, $20 একটা কাজ, ক্লায়েন্টের বাজেটই হচ্ছে 20। তো আমরা এটা যখন বিড করব বা অ্যাপ্লাই করব, তখন দেখবা আপওয়ার্কের ড্যাশবোর্ড অনেক স্লো, বুঝছো? এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা তোমার নেটের ইস্যু না, এটা আপওয়ার্কের ড্যাশবোর্ডটা একটু স্লো। আচ্ছা, তো আমরা এজ এ ফ্রিল্যান্সার বিড করব। এই বিডটা করার সময় আমরা একটু নিচের দিকে নামলে দেখবো বাই মাইলস্টোন না বাই প্রজেক্ট। বাই প্রজেক্ট মানে কি, পুরা এই $20 কাজটা একটা মাইলস্টোনে নেওয়া, এটাকে বাই প্রজেক্ট বলে। আর তুমি যদি ভেঙে ভেঙে মাল্টিপল মাইলস্টোনে নিতে চাও, তখন বাই মাইলস্টোন ক্লিক করবা। আমি এখন 2টা মাইলস্টোনে নিব $20 কাজটা, মনে করো। ধরো এটা হচ্ছে, এটা কিসের কাজ ছিল, এটা ডিএনএস সেটআপ। আচ্ছা, তাহলে ডিএনএস সেটআপ, এটা একটা নির্দিষ্ট ডিউ ডেট দিব। ডিউ ডেটের কোনো চিন্তা নাই, তুমি তোমার মতো একটা ডেট দিয়ে দিবা। ধরো এটা $10, তারপর ফাইনালাইজ। ডিএনএসটা ফাইনালাইজ হওয়ার পর্যন্ত আমি ওয়েট করব। এটাকে আরেকটা ডিউ ডেট দিলাম, মানে এটা কত, 18 তারিখ দিছি না, এটা 20 তারিখে দিলাম, এটার জন্য $10। তাহলে আমি অ্যামাউন্ট কিন্তু ঠিকই 10 যোগ 10 $20 নিলাম, কিন্তু মাইলস্টোনে ভাগ করে দিলাম, 2টা মাইলস্টোনে ভাগ করে দিলাম। এন্ড ক্লায়েন্ট যখন আমার জবটা অ্যাকসেপ্ট করবে, আমার জবটা এইরকম ভাবে 2টা মাইলস্টোনে দেখা যাবে। মাইলস্টোনের সুবিধাটা কি, আমি অলরেডি আগেই বললাম যে সামহাও যদি আমি কোনো কিছু নাও পারি, অর্ধেক অ্যামাউন্ট রিসিভ করব, কিন্তু অর্ডারটা ক্যান্সেল হবে না। কিন্তু আমি যদি পুরাটাই $100 এক মাইলস্টোনে নিতাম, অর্ধেক কাজ হয়েছে বাকি অর্ধেক পারলাম না, তখন ক্লায়েন্ট আমাকে $100 অবশ্যই দিবে না, তখন কিন্তু এটা রিফান্ড নিয়ে নেবে, তখন তোমার পুরো কন্ট্রাক্টটাই ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবার ফিক্সড প্রাইজের কাজ আমরা বুঝলাম। ফিক্সড প্রাইজের কাজে আমরা কাজ জমা দেই কিভাবে, যখন কোনো একটা ক্লায়েন্ট আমাকে মাইলস্টোন আকারে কাজে ভাগ করে দিবে, $50 একটা মাইলস্টোন অ্যাড করে দিছে, এই কাজটা শেষ হওয়ার পর এটাকে আমি সাবমিট করে দিব। সাবমিট করে দিয়ে ক্লায়েন্টকে আমি মেসেজ করব যে অর্ধেক কাজ তো শেষ, আমি তোমার প্রথম মাইলস্টোন সাবমিট করে দিছি, তুমি একটু পেমেন্টটা রিসিভ মানে অ্যাকসেপ্ট করে নাও। তো আমরা দেখো অ্যাকসেপ্ট করছে কই, এই যে আমরা রিকোয়েস্ট পেমেন্ট, হ্যাঁ, পেমেন্টটা সাবমিট করছি। সাবমিট করার পর ও অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছে। আচ্ছা, এরপর দেখো আরেকটা মাইলস্টোন বাকি আছে, এটার কাজ এখনো শেষ হয় নাই, কথাবার্তা চলতেছে। কথাবার্তা শেষ হবে যখন, কাজ যখন শেষ হবে, তখন আমরা সাবমিট মাইলস্টোন নামে একটা বাটন পাবো। তারপরে এখানে কিছু একটা মেসেজ দিয়ে দাও, ডান হোল ওয়েবসাইট প্লিজ অ্যাপ্রুভ দ্য পেমেন্ট, শেষ। দিয়ে আমি সাবমিট করে দিলে ক্লায়েন্ট একটা মেসেজ পাবে, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে ফেললে এই টাকাটা আমি পেয়ে যাব। তাহলে 50 + 50 মিলে 100 হয়ে যাবে। এখন ক্লায়েন্ট যদি, এই যে আমরা কিন্তু এটা সাবমিট আসলে করছি, দেখো 3 দিন আগে সাবমিট করছি এবং ক্লায়েন্ট কিছু রিভিশন দিছে, আবার সাবমিট করছি ইয়েস্টারডে। সামহাও ক্লায়েন্ট যদি অ্যাক্টিভ না থাকে, অনেক সময় হয় না ক্লায়েন্ট ওয়েবসাইট পেয়ে গেছে, টাকা দিতে ভুলে গেছে, কোনো সমস্যা নাই, তুমি 14 দিন পর অটোমেটিক্যালি এই টাকাটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, তোমার অ্যাকাউন্টে চলে আসবে। 14 দিন কিন্তু, এতটুকু বুঝছো? এবার আরেকটা মজার জিনিস, ক্লায়েন্টের ফিক্সড প্রাইসের কাজের ক্ষেত্রে মাইলস্টোন কিন্তু অ্যাক্টিভ করায় নিতে হয়। এটা একটু কেমন আমরা একটু দেখে নিই। ধরো এটা একটু দেখি, মানে মাইলস্টোন অ্যাক্টিভ করানো মানে কি, ধরো আচ্ছা, এই যে এটা দেখো $150 কাজ, এটা ক্লায়েন্ট নিজেই 3 ভাগ করে দিছে। হ্যাঁ, জেনারেলি আমি 2 ভাগের উপরে নেই না, ক্লায়েন্ট নিজেই যখন জবটা পোস্ট করছে ও আরেকটা মাইলস্টোন অ্যাড করে 3 ভাগ করে দিছে, তার কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট যেভাবে মাইলস্টোন দিয়ে দিবে। তো দেখো এই যে ব্লগ ওয়েবসাইটের জন্য $50 পে করছে। হ্যাঁ, এরপরে এই সাহেবের আর কোনো খবর নাই। ঠিক আছে, আমি বারবার মেসেজ করে যাচ্ছি, খবর নেই। ঠিক আছে, তো এই ক্লায়েন্টের এই সেকেন্ড কাজটা যখন শেষ হয়ে যাবে, সব পেজ শেষ হয়ে যাবে, তখন আমি এটা সাবমিট করব। এটা সাবমিট করে এটা টাকা পেয়ে গেলাম, কারণ এটা অ্যাক্টিভ করা আছে। মন দিয়ে খেয়াল করো, এই মাইলস্টোনটা অ্যাক্টিভ করা আছে, এটা টাকা আমি পাবোই। ও যদি নাও থাকে, আমি সাবমিট করলে 14 দিন পর হইলেও পাবো। কিন্তু 3 নম্বর মাইলস্টোনটা কিন্তু অ্যাক্টিভ করা নাই। সুতরাং তোমার গুরুদায়িত্ব, এটা যখন সাবমিট করবা, এটার টাকা যখন পে করবে, ক্লায়েন্টের সাথে সাথে বলবা প্লিজ অ্যাক্টিভেট দ্য নেক্সট মাইলস্টোন। এটা অ্যাক্টিভেট করতে হবে ওকে, ও এটা অ্যাক্টিভেট করলে তারপরে তুমি সাবমিট করতে পারবা।
যেমন আমার এখানে অ্যাক্টিভেট করা নাই 3 নাম্বারটা, কখন করবে? এই 2 নাম্বারটা যখন আমি সাবমিট করব, 2 নাম্বারটা পেমেন্টটা সে যখন অ্যাপ্রুভ করবে, তখন গিয়ে 3 নাম্বারটা অ্যাক্টিভ করবে। এই পুরো এই ব্যাপারটা ক্লিয়ার? অ্যাক্টিভের ব্যাপারটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা অনেক ডলার এরকম ঝামেলা পড়ে গেছি, টাকা অর্ধেক দিয়ে গেছে, ওয়েবসাইট বানিয়ে দিয়েছি, ক্লায়েন্টের খবর নেই। সুতরাং এটা অ্যাক্টিভ না করে 3 নাম্বার পার্ট শেষ করবা না, ওয়েবসাইটে কিছু জিনিস বাকি রেখে দিবা, কারণ তোমাকে এই পেমেন্টটা তুমি পাবা না যদি এটা অ্যাক্টিভ না করে। ওকে, তাহলে এই ফিক্সড প্রাইসের কাহিনী আমরা বুঝে গেলাম। এবার আওয়ারলি কাজ, এই যে আমাদের একটা আওয়ারলি কাজ চলতেছে, উইক্স স্টুডিওর উপরে একটা কিছু করতে হবে। তো এই কন্ট্রাক্টর রেট $15 আওয়ারলি। হ্যাঁ, তো আওয়ারলি আমাদের $15 কাজ শুরু হয়েছে। এখানেও ক্লায়েন্ট আমাকে অফার পাঠাইছে, অফার স্টার্ট করছি। এখন এটা একটা উইক্স স্টুডিও ওয়েবসাইট বানাইতে হবে। উইক্স স্টুডিও একটা প্ল্যাটফর্ম, উইক্সেরই একটা বিল্ডার। তো ক্লায়েন্ট দেখো কি বলছে, মিটিং করছে আমাদের সাথে, এবং সে উইক্স স্টুডিওতে তার যা যা লাগবে সেই জিনিসগুলো সে বলে দিছে, এবং আমরা ওর সাথে প্রচুর কথাবার্তা বলছি। তারপর বুঝলাম যে ওর ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং, ফটো লাইসেন্সিং এগুলো আমরা দিব কিনা। আমরা বললাম আমরা 5 থেকে 7 পেজ ওয়েবসাইট বানাই দিব। এইখানে আচ্ছা, এটা রেটের ব্যাপারটা পরে আসি। $350 এটা ভুলে যাও, এটা আমি পরে বলবো। হ্যাঁ, ক্লায়েন্ট একটা ডেডলাইন চাইছে 7 দিন। আচ্ছা, এখন আমাদের এই কাজটা আমরা শুরু করব। এখন আওয়ারলি কাজ টাকা কেমনে পাবো? ফিক্সডে তো তুমি সাবমিট করলে টাকা পাই যেতেছো, তো ক্লায়েন্টের কাজটা বুঝে গেছো তুমি। এবার কি করবা? আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপ লিখে গুগল করবা। আপওয়ার্কের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে তোমরা একটা ডেস্কটপের অ্যাপ ডাউনলোড করে নিবা। আপওয়ার্কের একটা ডেস্কটপ অ্যাপ আছে, হ্যাঁ, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওদের। তো তুমি ম্যাক ইউজ করতেছি দেখে আমাকে ম্যাক দেখাচ্ছে, তোমরা উইন্ডোজ যখন ইউজ করবা উইন্ডোজ দেখাবে। ক্লিক করে ডাউনলোড করবা। ফাইন, ডাউনলোড করার পর তুমি দেখবা তোমার আপওয়ার্কের এইরকম একটা ডেস্কটপ অ্যাপ চলে আসছে। ঠিক আছে, আচ্ছা দেখো আমার আওয়ারলি কাজ কয়টা চলতেছে। আমার আওয়ারলি কাজ চলে হচ্ছে একটাই। কেমনে বুঝলাম? যদি থাকে প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করা যাবে? তুমি তো আর মোবাইলে ট্র্যাকিং করবা না, বুঝনি? তুমি ট্র্যাক করবা তো ল্যাপটপ দিয়ে কাজ করার সময়, তাহলে প্লে স্টোর দিয়ে আমার মোবাইলের অ্যাপ তো নামানোর দরকার নেই। তো মোবাইলে তো আমাদের আপওয়ার্কের অ্যাপ আছেই, তাই না? টাইম ট্র্যাকারটা ডেস্কটপের জন্য। আচ্ছা, তো আমার একটাই আওয়ারলি প্রজেক্ট চলতেছে, মানে রানিং 12টা কাজের মধ্যে একটা আওয়ারলি, বাকিগুলো ফিক্সড প্রাইসে আমরা নিছি। আচ্ছা, এখন আওয়ারলি কাজ বেস্ট কোনটা, আওয়ারলি নাকি হচ্ছে? এটা ডিপেন্ড করে, কোনো ক্লায়েন্ট আওয়ারলি দিতে চায়, কোনো ক্লায়েন্ট ফিক্স দিতে চায়। তো আমরা ওপেন থাকি, ভাই তুমি যেটা দিবা দাও, সমস্যা নেই। হ্যাঁ, আমি একটু পরে আসতেছি। আওয়ারলিতেও আমরা একটা বাজেট বলে দিই, ওটা পরে আসতেছি। আগে তোমরা দেখো আওয়ারলি কাজটা কেমনে হয়। এখন এই আওয়ারলি কাজটা স্টার্ট করার জন্য আমরা কি করব? এই ক্লায়েন্টের নাম কি দেখো তো, উইনি ওয়ং। এই যে আপওয়ার্কে গেলে এই দেখো উইনি ওয়ং, পাইছি না ওরে? আচ্ছা, ওর এই কাজটাতে আমি ঢুকবো। ঢুকে আমি কি করতেছি আসলে, ওর একটা মেমো লিখবা। হ্যাঁ, হোম পেজ ডিজাইন করতেছি। হ্যাঁ, দিয়ে আমি স্টার্ট ট্র্যাকিং বাটনে ক্লিক করলাম। এইবার এই অ্যাপটা আমি কোন স্ক্রিনে আছি, ওয়েবসাইট বানাচ্ছি না ব্লগ দেখতেছি না ফেসবুক ইউটিউবিং করতেছি না ওর আসলে কাজ করতেছি, এইটা ও একটু পর পর স্ক্রিনশট নিতে থাকবে। পাশাপাশি তোমার এই যে স্ক্রিনশট এটা নিয়ে নিছে, দেখছো স্ক্রিনশট নিছে কিন্তু। পাশাপাশি তোমার কয়টা ক্লিক করলা মাউসে, কয়টা কিবোর্ডে ক্লিক করলা, এটাও সে ট্র্যাক করতেছে প্রত্যেক মিনিটে। এবার আমি অফ করে দিই, ক্লায়েন্ট দেখলে রেগে যাবে। বেসিক্যালি তুমি এখন কাজ করা শুরু করছো, তুমি 10 মিনিট কাজ করছো, তোমার খিদা লাগছে, খাইতে যাবা, এটা অফ করে দিয়ে খাইতে যাও। আবার তুমি কাজ শুরু করছো, 2 ঘন্টা কাজ করছো, 2 ঘন্টা এটা অন করে কাজ করতে থাকো। তোমার এখন ওয়াশরুম লাগছে, অফ করে ওয়াশরুমে যাও, 10 মিনিট পর এসে আবার অন করে দাও। মানে এটা এরকম না যে তোমাকে টানা 6 ঘন্টা টানা ট্র্যাক করতে হবে, টানা 2 ঘন্টা ট্র্যাক করতে হবে, এরকম না। তুমি যখন কাজ করবা তখন অন করে রাখবা, তুমি যখন কাজ অফ করে দিবা, শেষ। এখন সে আমাদেরকে একটা উইকলি লিমিট দিয়ে দিছে, দেখো 10 আওয়ার তুমি প্রত্যেক সপ্তাহে ট্র্যাক করতে পারবা। এটা আবার কি জিনিস? উইকলি লিমিটটা যখন ওভারভিউতে আমরা যাই তখন আমার বলে দিছে যে ধরো তুমি এই যে $10 মানে $15 কাজ করবা এবং উইকলি 10 ঘন্টা লিমিট।
তো ব্যাপারটা এরকম যে একটা ক্লায়েন্টের কাজ করতেছি, এই ক্লায়েন্টের কাজটা করতে আমাদের ক্লায়েন্টের সাথে তো আমরা বলে দিচ্ছি যে ভাই এটা ম্যাক্সিমাম হয়তো 10 ঘন্টা বা 15 ঘন্টা লাগবে, সেই অনুযায়ী সে একটা লিমিট সেট করে দিতে পারে। কারণ আমি বলছি ওকে 10 ঘন্টা লাগবে, ও লিমিট দিল না, তুমি 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা টাইম ট্র্যাক করে ফেলাইলা। আপওয়ার্কে তো ওর কার্ড অটোমেটিক্যালি আপওয়ার্কের মানে ধরো পেপাল দিয়ে পেমেন্ট করুক বা ওর ব্যাংক দিয়ে পেমেন্ট করুক, আপওয়ার্কের সাথে লিঙ্ক করা আছে। তুমি যত ঘন্টা ট্র্যাক করবে অটোমেটিক্যালি ওর কার্ড থেকে টাকা কাইটা তোমার পাঠিয়ে দিবে আপওয়ার্ক। আওয়ারলি কাজের এটা একটা সুবিধা, কোনো ক্যান্সেলের অপশন নেই। অর্থাৎ আমরা এই যে ফিক্সড প্রাইসের কাজে কি করি, সাবমিট করতে হয়, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করতে হয়, তারপর আমার অ্যাকাউন্টে টাকা আসে। আওয়ারলিতে এরকম না, আওয়ারলিতে তুমি টাইম ট্র্যাক করছো, প্রত্যেক রবিবার থেকে রবিবার হিসাব হয়ে সোমবার দিন তোমার কাছে টাকা চলে আসবে। আচ্ছা ভাই, সেক্ষেত্রে যদি কাজটা যদি সম্পূর্ণ না হয়, মানে কাজটা তখন হচ্ছে ঝামেলাটা বাধে। কাজটা সম্পূর্ণ না হইলে আপওয়ার্কের কাছে ওই ক্লায়েন্ট রিপোর্ট করতে পারে যে এই লোকটা অনেক টাকা ট্র্যাক করে নিয়ে গেছে, আসলে আমার কাজ হয়নি, তো আমি ওরে এই 15 ঘন্টার টাকা দিব না, 5 ঘন্টার টাকা দিব, আর বাকি 10 ঘন্টার টাকা রিফান্ড করে দাও আমারে। এখন আপওয়ার্ক তো আর ফাইবারের মতো না, বিশেষ করে আপওয়ার্ক কোনো একটা ডিসিশন নেওয়ার আগে তোমার সাথেও বসবে। তখন আপওয়ার্কে একটা সাপোর্ট টিকেট ওপেন হয়, তুমিও কথা বলবা, ক্লায়েন্টও কথা বলবে, তারপরে একটা মিউচুয়াল ডিসিশনে যাবে, এটা আমি পরে দেখাবো। তার মানে আওয়ারলি কাজে তোমার মানে মানির গ্যারান্টি আছে, এই জন্য ক্লায়েন্টরা উইকলি একটা লিমিট সেট করে দেয়। ঠিক আছে, এখন এই টাইম ট্র্যাক করলাম, টাইম ট্র্যাক করার পরে সামহাও আমাদের এরকম হইতে পারে যে আমরা ইউর রিপোর্টে যদি যাই, ওয়ার্ক ডায়েরি কই গেল, এই যে আওয়ারলি ওয়ার্ক ডায়েরি নামে একটা অপশন থাকে। আচ্ছা, এই ওয়ার্ক ডায়েরিতে আমরা লাস্ট অনেক আগে আপওয়ার্কে আওয়ারলি কাজ করছি, আমরা ম্যাক্সিমাম হচ্ছে ফিক্সড নেই। আচ্ছা, এই যে ওয়ার্ক ডায়েরিতে আসছি, ওয়ার্ক ডায়েরিতে আমার যে প্রজেক্টটা টাইম ট্র্যাক করছি উইলি, সেই ক্লায়েন্টের একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে। এই স্ক্রিনশটে 10 মিনিট টাইম ট্র্যাক হয়েছে, এবং এই যে স্ক্রিনশট তোমরা দেখবা সামহাও অনেক সময় হয় কি আমি ইউটিউব বা ফেসবুক দেখতেছি, মনে নেই টাইম ট্র্যাকার অন করা, এরকম যদি হয় তখন তুমি দেখো এটা রিমুভ করে দিতে পারবা। এই যে রিমুভ করে দিলে কি হবে, তোমার এই 10 মিনিট টাইম রিমুভ হয়ে গেল, সমস্যা নেই তো, তুমি আবার 10 মিনিট ট্র্যাক করে দাও, তাহলে তো হচ্ছে। কিন্তু ক্লায়েন্ট যদি দেখে যে এখানে তুমি ফেসবুক বা ইউটিউবে ঘুরে করতেছো অনেকক্ষণ ধরে, ধরো 4টা-5টা স্ক্রিন জুড়ে একটা স্ক্রিন আসছে এরকম 10 মিনিটের জন্য, সেকেন্ড 10 মিনিটও তুমি ইউটিউবে বসেছিলা, থার্ড 10 মিনিটও তুমি ইউটিউবে মুভি দেখতেছো, তাই না? তখন কিন্তু ক্লায়েন্ট মাইন্ড করতে পারে, এই জন্য স্ক্রিন ফালাই দিবা। 2 নম্বর পয়েন্ট যেটা এখানে অ্যাক্টিভিটি লেভেল, যে বললাম প্রত্যেক মিনিটে দেখো 11টা 27 মিনিটে আমার কিবোর্ডে কোনো ক্লিক হয় নাই, মাউসে 5টা ক্লিক হয়েছে। 11টা 27 মিনিট 58 সেকেন্ডে কিবোর্ডে কোনো ক্লিক হয় না, মাউসে 7টা ক্লিক হয়েছে। এইটার উপর ডিপেন্ড করে একটা অ্যাক্টিভিটি লেভেল আপওয়ার্ক দিয়ে থাকে। যেমন আমার অ্যাক্টিভিটি লেভেল কত, 10-এ 1 অ্যাক্টিভিটি লেভেল, সমস্যা নেই। কেন? আমি একটা ওয়েবসাইট বানাইতেছি, আমি এখন চিন্তা করতেছি কেমনে বানাবো, কি করা যায় ডিজাইন, চিন্তা করতেছি কোনো ক্লিক পড়ে নেই, হইতেই পারে 10 মিনিট আমি চিন্তা করছি, মাউসে কোনো ক্লিক পড়ে নেই, কিবোর্ডে কোনো ক্লিক পড়ে নেই। আবার যখন কাজ করা শুরু করছি অ্যাক্টিভিটি লেভেল আমার 10 আছে বা 7-8 আছে অ্যাটলিস্ট। তো ক্লায়েন্ট আসলে অ্যাক্টিভিটি লেভেল নিয়ে এত চিন্তা করে না। যদি সামহাও তুমি স্ক্রিন দেখো যে ফেসবুক ইউটিউবে তুমি টানা 1 ঘন্টা ধরে ভিডিও দেখতেছিলা, এবং টানা 1 ঘন্টায় কত মিনিট, 60 মিনিটে কয়টা স্ন্যাপ আসবে, প্রত্যেক 10 মিনিটে নিলে 6টা স্ন্যাপ আসবে, টানা 6টা স্ন্যাপ জুড়ে তুমি ফেসবুক বা ইউটিউবে ঢুকেছিলা, তখন কিন্তু ক্লায়েন্ট মাইন্ড করতে পারে, তখন তুমি এভাবে রিমুভ করে দিবা, শেষ। আচ্ছা, এবার একটা মজার জিনিস, ক্লায়েন্টের সাথে আমরা যখনই কাজ করি আওয়ারলি, ক্লায়েন্টকে এটা একটা ট্রিক্স বলতে পারো, ক্লায়েন্টের একটা অ্যাসপেক্ট দিয়ে রাখবা। অ্যাসপেক্ট মানে কি, একটা আইডিয়া দিয়ে রাখবা যে ভাই তোমার এই কাজটাতে ক্লায়েন্ট আমাদের, আমি জাস্ট এই কাজটাই দেখাই তোমাদের, আওয়ারলি কাজ আমি যত ঘন্টা কাজ করবো তত ঘন্টা ট্র্যাক হবে, কিন্তু সামহাও যদি আমরা আগেই ক্লায়েন্টকে এরকম একটা দিয়ে রাখবো, আইডিয়া দিয়ে রাখবো যে দেখো 5 থেকে 7 পেজের ওয়েবসাইট, তো তোমার $350 মতো আওয়ারলি টাইম ট্র্যাক আসতে পারে। তো আমরা যারা ওয়েবসাইট বানাই আমাদের মনে মনে একটা বাজেট কাজ করে যে ভাই এটা $200 হইলে 2 পেজ 3 পেজ ঠিক আছে,
5 পেজের ওয়েবসাইট $350। হ্যাঁ, তো আমি কি করলাম, ওই অনুযায়ী বাজেট বললাম যে মানে আমি আওয়ারলি টাইম ট্র্যাক করবো, সমস্যা নাই, তোমার $350 উপরে আওয়ারলি ট্র্যাক করলেও আসবে না, এবং আমি টোটাল 7 দিন টাইম নিব। ব্যাপারটা এরকম না যে আমি আজকে 24 ঘন্টায় টাইম ট্র্যাক করে কাজ শেষ করে ফেলাবো, এরকম না। 7 দিন টাইম নিছি, ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা করে কাজ করব, বা আমার হাতের অনেক টাইম আছে, আমি টানাই শেষ করে দিব, কোনো সমস্যা নেই। তারপরে আমি সেফটির জন্য 7 দিন টাইম নিয়ে রাখছি, কারণ আমাদের আরো মাল্টিপল প্রজেক্ট চলতেছে। তাইলে তোমাকে আওয়ারলি কাজেও তোমরা অবশ্যই বলবা যে তোমার আওয়ারলি ট্র্যাক করে যাই করে তোমার $350 মতো বাজার আসবে, এবং 7 দিনের মতো টাইম ট্র্যাক, মানে 7 দিনের মতো টাইম লাগবে। এইবার তোমার মাথায় ক্লায়েন্ট বলছে ঠিক আছে, ইয়েস দ্যাট ইজ ভেরি রিজনেবল, মানে অনেক খুশি, ফ্যান্টাস্টিক, তাইলে আমার মাথায় আছে আমার $350 টাইম ট্র্যাক করতে হবে। এইবার $350 ট্র্যাক করার জন্য তোমার কয় ঘন্টা ট্র্যাক করা লাগবে? $15 করে বলো তো দেখি। $15 করে আমাদের 23 ঘন্টার মতো টাইম ট্র্যাক করতে হবে, তোমার মাথায় আছে। এখন সত্যি কথা বলতে আমাদের এই উইক্সে 5 থেকে 7 পেজ বানাইতে ম্যাক্সিমাম 15 ঘন্টা হয়তো ম্যাক্সিমাম লাগবে। এখন 15 ঘন্টা টাইম লাগলে আমি 15 ঘন্টার বিলই পাবো, অর্থাৎ আমার আওয়ারলি রেট $15 পার আওয়ার, আর লাগবে কত ঘন্টা বললাম? 15 ঘন্টা। তাহলে 15 × 15 $225 পাবো, বাকি টাকা তো পাবো না। তাইলে আমার কাজ করার সময় 2টা জিনিস মাথায় রাখতে হবে, কাজও শেষ হবে, 23 ঘন্টাও লাগাবো। এখন আমার হইতেই পারে 20 ঘন্টায় শেষ হয়ে গেছে, তাহলে তুমি বাকি 3 ঘন্টার টাকা পাবা না। তখন তুমি রেসপন্সিভ ইস্যু ফিক্স করো, বা জিনিসগুলোকে একটু ঠিকঠাক করো, টাইম ট্র্যাক করে স্লোলি তুমি কাজগুলো একটু ঠিকঠাক করো। ব্যাপারটা বুঝছো না? 23 ঘন্টা ঠিকই বানাবা। আবার এমন হয়ে গেছে তোমার 23 ঘন্টা শেষ, 5 পেজের জায়গায় 2 পেজ বানাইছো, তাহলে টাইম ট্র্যাকার অফ করে বাকি 3টা পেজ বানাও, কারণ ক্লায়েন্টকে তুমি বলছো ভাই $350 বেশি লাগবে না। এখন তোমার 23 ঘন্টা শেষ, $350 তোমার বিল হয়ে গেছে, কাজ শেষ হয়নি, টাইম ট্র্যাকার অফ করে কাজ করবা। আবার কাজ আগে শেষ হয়ে গেছে, টাইম শেষ হয় নাই, স্লো কাজ করে টাইমটা শেষ করবা, দুটোটাই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এখানে কোনো ডেলিভারি কিছু নাই, আওয়ারলি কাজ শেষ হয়ে যাবে, ক্লায়েন্টকে বলবা তুমি খুশি, আর কোনো কিছু লাগবে, চেঞ্জেস লাগবে? ক্লায়েন্ট বললো না সব ঠিকঠাক আছে, তখন ক্লায়েন্টকে সুন্দর করে বলবো ভাই তুমি তাহলে কন্ট্রাক্টটা এন্ড করে আমাকে একটা 5 স্টার দিয়ে দিও। আপওয়ার্কে 5 স্টার রেটিং রিভিউ চাইলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপওয়ার্ক কোনো কিছু মাইন্ড করে না। সুতরাং ক্লায়েন্টকে সুন্দর করে 5 স্টার রেটিং রিভিউ, ক্লায়েন্টকে বারবার জিজ্ঞাসা করবো কোনো প্রবলেম আছে বলো, আমি সলভ করে দিতেছি, বলো আমি সলভ করতেছি, কোনো টাইম ট্র্যাক করবো না, কোনো রিভিশন থাকলে আমাকে বলো, যাতে 5 স্টারটা নিতে পারো। তারপরে ক্লায়েন্ট কন্ট্রাক্টটা এন্ড করে দিবে, কাজ শেষ। আর ফিক্সড প্রাইসের ক্ষেত্রে কিন্তু তোমাকে এই মাইলস্টোন গুলো সাবমিট করে 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 অবশ্যই তোমার প্রজেক্ট প্রাইস $150 ইকুয়ালস টু টোটাল আর্নিং $150 বানাইতে হবে, নাইলে তুমি এন্ড করবা না। ঠিক আছে? আমরা অনেকে একটা ভুল করি, এটা সাবমিট করে দিছি, মনে করো সাবমিট করে দিছি ফিক্সড প্রাইসের ক্ষেত্রে। এখন এটা সাবমিট করার পর ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে নাই, আমি তো ভাবছি আমি তো সাবমিট করছি $100 পাই গেছে, আসলে কিন্তু পাইনি। তখন আমি দেখা যাচ্ছে আমি কন্ট্রাক্ট এন্ড করে দিছি, হ্যাঁ এন্ড কন্ট্রাক্ট। তুমি দেখো তোমার আর্নিং এ কিন্তু $50 আসছে, $100 আসে নাই। সুতরাং এই টাকাটা এটা সাবমিট করার পর এইটা যাতে এখানে যোগ হয় এটা খেয়াল রাখতে হবে, এবং প্রজেক্ট প্রাইস টোটালটা ইকুয়ালস টু টোটাল আর্নিং যখন সমান হবে তখন এন্ড করার কথা বলবা ক্লায়েন্টকে, তার আগে না। দ্যাটস অল অ্যাবাউট ফিক্সড এন্ড আওয়ারলি জব। Recording stopped. ওকে, তোমরা যদি এখন চাও আমি বিট করা দেখাইতে পারি, আর যদি বলো না ভাই একটু স্লো যাই, তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ নেক্সট ক্লাসে আজকে না ভাই ভাই একটু স্লোই যাই আজকে। হ্যাঁ একটু স্লো যান ভাই, নেক্সট ক্লাসে দেখেন ভাই। আজকে অনেক আজকে বেশি হয়ে গেছে ভাইয়া। ঠিক আছে, রেকর্ডিং স্টপ করে দাও। আর হচ্ছে তোমরা আচ্ছা ভাইয়া ফাইবারের মধ্যে কি কাস্টমার পার্সন করা যায়? কিসে আপওয়ার্কে? জি জি, হ্যাঁ অবশ্যই যায়। আমরা ধরো এই ক্লায়েন্টকে কি আপনি দেখা দেন। প্রপোজ নিউ কন্ট্রাক্ট, তার কন্ট্রাক্টের নাম লিখবো, কাজ লিখবো, তারপর হচ্ছে তোমার কত ফিক্সড প্রাইসের কাজ, বাই মাইলস্টোন বাই প্রজেক্ট, $100 কাজ নিব, সেন্ড করে দাও। ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলে ওইটা অফার স্টার্ট হয়ে যাবে। সুতরাং তুমি এখানে কাস্টম অফারও পাঠাতে পারবে। ওকে আচ্ছা ভাইয়া, যেটা জব মানে জবে ক্লায়েন্ট টোটাল
বাজেট হচ্ছে $20 দিছে, ওটা যদি আমার অনেক আরো বেশি বাজেট হয়, আমি কি যে অ্যামাউন্ট ক্লায়েন্ট সিলেক্ট করে দিব ওটাতে কি ওই অ্যামাউন্টের উপর কি bid করতে হবে? এটা নিয়ে আমি কথা বলবো বিডিং এর ক্লাসে। বেসিক্যালি আমি সেই কাজে বিড করব যেটা আমার বাজেট পুষায়। আমি দেখলাম বাজেট ক্লায়েন্টের কম, তুমি এখন $20 একটা কাজ $100 বিড করলে ক্লায়েন্ট তো তোমার হায়ার করবে না, ক্লায়েন্টের বাজেটই তো 20, ম্যাক্সিমাম হয়তো 30 যাইতে পারে। এখন আমরা ওই যে বললাম একটা বাড়ি বানানোর উদাহরণ দিব তোমাদেরকে, তখন তোমরা বুঝবা। তো ক্লায়েন্টের যদি বাজেট পছন্দ না হয় বিডি করবা না, অথবা ওই অ্যামাউন্টে বিড করবা, করে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে বাজেট বাড়ানোর ট্রাই করবা, ঠিক আছে? তবে তুমি বিড করার সময় ডাবল 3 বাজেট দিয়ে রাখলে কোনোদিন ক্লায়েন্ট তোমার মেসেজ করবে না, এটা খেয়াল রাখবা। আচ্ছা আপওয়ার্কে এক মিনিট দাঁড়াও, আপওয়ার্কে এক মিনিট যে ইস্যুগুলো দেখাইলাম এগুলো সবগুলোর একটা সামারি ভিডিও, আমি ভিডিওটা দেখাই নাই, তোমরা দেখে নিবা, যেটা আমি মুখে বলছি অলরেডি। এইটাও তোমাদের ক্লাসরুমে দিয়ে দিলাম। হ্যাঁ, ভাইয়া যে প্রসেস গুলো দেখাইছেন সেই প্রসেস গুলো কি যারা ডিজিটাল মার্কেটার আছে তাদের জন্য সেম অ্যাপ্লাই? সবার জন্য সেম। হ্যাঁ, তাইলে আপওয়ার্কে আমরা আপওয়ার্ক ভাইয়া টাইম ট্র্যাকার ওপেন করলে কি ক্লায়েন্ট মানে আমাদের এটা ভিডিও আকারে দেখতে পারে নাকি স্ক্রিনশট শো করে ওইটা দেখে? স্ক্রিনশট কি অ্যাকাউন্টে 6টা নেওয়া হয় ভাইয়া? 10 মিনিট পর পর একটা স্ক্রিনশট গুলো কি ভাই অটো হয় ক্লায়েন্টের কাছে? ভাইয়া স্ক্রিনশট গুলো ক্লায়েন্ট কখন দেখতে পায়? কাজ সাবমিট করার সময়? সাবমিটে কিছু না, ওই প্রত্যেক সপ্তাহে ওর কাছে স্ক্রিনশট চলে যায়। ও আচ্ছা ভাই, যে আগে ক্লাসে আপনি দেখাচ্ছিলেন মানে ডিরেক্ট আর কি অর্ডার, ওই অপশনটা তো ভাই আমাদের না, আমরা যারা নিবো আর কি ভাইয়া, তো এখন ওইটা কিভাবে নিতে পারি ভাইয়া, মানে অন্য ক্লায়েন্টের কাছ থেকে মানে এখন অর্ডারটা ভাইয়া? তোমার পরিচিত আত্মীয়স্বজন যদি থাকে তাদের কাছ থেকে নিতে পারো। মানে ভাইয়া হচ্ছে ফাইবারে একটা ক্লায়েন্ট ছিল, তো ওনার থেকে আর কি আপওয়ার্কে একটা কাজ নিতাম মানে আর কি ওই ক্লায়েন্ট থেকে। তো এখন ভাইয়া ওইটা কিভাবে নিবো ভাইয়া? হচ্ছে তো ওই অপশনটা তো আমাদের নাই মানে এখন, তাহলে কিভাবে নিতে পারি ভাইয়া? বলবা আপওয়ার্কে একটা জব পোস্ট করো বা ক্লায়েন্টের সাথে জুমে যাবা, upwork.com-এ গিয়ে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলতে 1 মিনিট লাগবে, নাম ইমেল অ্যাড্রেস দিবে, শেষ। এরপর একটা জব পোস্ট করবে, জব পোস্ট করার পর জবের লিঙ্কটা তোমার দিয়ে দিবে, তুমি অ্যাপ্লাই করবা, তারপর তোমার হায়ার করে ফেলাবে, ঠিক আছে? ভাইয়া তো বিডি তো নাই ভাইয়া, তো আমরা কিভাবে এখন করবো তাহলে? ও আচ্ছা, রাইট। কনসার্নের বিষয়। ডাইরেক্ট কন্ট্যাক্ট তোমাদের অপশন আসে না এখনো? না ভাইয়া, স্ক্রিন শেয়ার করবো ভাইয়া? ঠিক, শেয়ার করো তো। আচ্ছা, রেকর্ড অফ করে দাও, যাদের কোশ্চেন আছে রেজেন করো। আজকে ক্লাস কি শেষ? ক্লাস শেষ আজকে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এই যে ভাইয়া অপশন নাই তো ভাইয়া। দেখি ফাইন্ড ওয়ার্ক কিছু ডাইরেক্ট কন্ট্যাক্ট নাই না ভাইয়া। উজু এটা ডান দিকে, এটা আরো ডান দিকে যাও, আরো ডান দিকে কোশ্চেনের পাশে একটা আইকন আছে, দেখো কোশ্চেনের পাশে। হ্যাঁ, এটাই তোমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট, ঠিক আছে? এটা ওকে, এখান থেকে কি ক্রিয়েট কন্ট্যাক্টে করব? ক্লিক করে তুমি প্রজেক্টের একটা নাম দিবা, প্রজেক্টের একটা ডেসক্রিপশন দিবা, প্রাইস দিয়ে পাঠিয়ে দিবা, ঠিক আছে? মানে ক্লায়েন্টের ইমেলটা দিব আর কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটা ভাই কতদিনের পরে মানে উনি অ্যাকসেপ্ট করার পরে কি মানে ফাইবারের মতো যেরকম আমরা কাস্টমার ওই রকম কি ভাই এটা? হ্যাঁ, এটা 5 দিনের মধ্যে টাকা চলে আসবে অ্যাকাউন্টে, ব্যালেন্স, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা দিয়ে কি ভাই আমরা ওই বিট কিনতে পারবো ভাই, মানে বিট যেগুলো? হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিজান মিউট করা। রাফি? জি ভাই, আমার একটা প্রশ্ন হলো, ক্লায়েন্ট নিয়ে তো অনেক কিছু জানলাম, এখন একটা ক্লায়েন্টের 3-4টা অর্ডার হয়েছে বা ক্লায়েন্টের সাথে সম্পর্ক বলো, ক্লায়েন্ট মানে মার্কেট প্লেসের বাইরে আনা যায়, বা এটা ভাই কখন সিদ্ধান্ত নেওয়া উচিত? আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে, আমি কোনো ক্লায়েন্টের টাকা মার্কেট প্লেসের বাইরে নিই না, যে কোনো মার্কেট প্লেসের থ্রুতেই নিই। তোমার একটা রিভিউ বাড়বে, ওই 20% টাকা তুমি চা খাইতে শেষ করে দিবা। সুতরাং মার্কেট প্লেসের বাইরে নেওয়ার দরকার নেই, তোমার রেটিং রিভিউ প্রোফাইলে অ্যাড হইতে থাক। একটা ক্লায়েন্টে 10টা অর্ডার করুক, 10টা রেটিং রিভিউ ঢুকলে তোমার অ্যাকাউন্ট আরো দ্রুত রান করবে, রাইট? সুতরাং ক্লায়েন্টের বাইরে নিবা না। আচ্ছা, মিজান কিছু বলতে যাচ্ছ? জুবায়ের? আচ্ছা, মিজান বলো। আচ্ছা ভাইয়া, প্রশ্নটা ছিল হলো
আপওয়ার্কে তো আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, কোনো সন্দেহ নাই যে আপওয়ার্কের যে অ্যালগরিদম সম্পর্কে অনেক ভালো ধারণা আপনার আছে। তা এখন আমি যেটা জানতে চাচ্ছি, দিন অথবা রাতের কোন সময়টাতে বিট করলে ভালো হবে আর কি? আচ্ছা, আপওয়ার্কে এটা ডিপেন্ড করে হচ্ছে কাজের উপরে। জেনারেলি তোমার যদি ইউএস ক্লায়েন্ট টার্গেট থাকে তাহলে তুমি ভোরবেলা 4টা-5টার দিকে বিট করতে পারলে সবচেয়ে বেস্ট। 4টা, 5টা, 6টা, 7টা, 8টা এই টাইমটা। রাত্রে 4টা মানে ফজরের পর থেকে 8টা পর্যন্ত প্রচুর কাজ নামে, এবং এই 3-4 ঘন্টা অ্যাক্টিভলি বিট করলে মোটামুটি দ্রুত কাজ চলে আসে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ডেভেলপার নাসিম। ভাইয়া জি ভাইয়া, আমার হচ্ছে আপনার একটা ফ্রেন্ড আছে, তার ভার্চুয়াল কার্ড আছে পায়োনিয়ারে। তো সে ভার্চুয়াল কার্ড দিয়ে আপনার আপওয়ার্কে কানেক্ট কিনে মানে পেমেন্ট করে আর কি। তো আমি কি তার কার্ডটা দিয়ে আমার কানেক্ট কিনতে পারবো? না না না, তার কার্ড ইউজ করতে পারবে না। ওই কার্ড তো তার একটা অ্যাকাউন্টে ইউজ হচ্ছে, ঠিক আছে? তো তুমি বাইং এর জন্য ওর কার্ড ইউজ করতে পারবে না। এখন ও যেটা করতে পারে, তোমাকে ওর একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট তৈরি করে ও তোমাকে একটা জব পোস্ট করে একটা কাজ দিতে পারে। আমি বুঝতে পারছি। ওর কার্ড ডাইরেক্টলি তুমি তোমার অ্যাকাউন্টে ইউজ করতে পারবে না। না, আমি জাস্ট পেমেন্ট করার জন্য, পেমেন্ট নেওয়ার জন্য না। আমি বুঝতে পারছি, কিন্তু ওর কার্ডটা অলরেডি লিঙ্ক করা ওর আপওয়ার্কের সাথে। আপওয়ার্ক কি করে, একটা পেমেন্ট মেথড দুইটা অ্যাকাউন্টে লিঙ্ক করা পাইলে দুইটাই আটকায় দেবে। ব্যাপারটা বুঝছো? জি, বুঝতে পারছি। আচ্ছা, কি জানি মিস গেছিল একটু আগে। জি ভাইয়া, বলো। হ্যাঁ, ভাইয়া আমার প্রোফাইলে আগে কনসালটেশন অপশনটা ছিল, কিন্তু আপনি ভাবছিলাম যে ক্লাসে দেখানোর পরে তারপরে মানে কনসালটেশন ওপেন করব, কিন্তু ওইটা চলে গেছে হঠাৎ করে। সমস্যা নেই, আবার আসবে। আচ্ছা ভাই, ঠিক আছে, এইটাই। নাসিম কই গেল? মিউট করা। সিএমবিডি 237 17 বলো। ওই যে আমি নওশাদে। আচ্ছা ভাই, এখানে হচ্ছে ওই যে আমার পায়োনিয়ার কার্ডে আছে $6 মতো আছে, মনে হয় অল্প কিছু কানেক্ট কিনতে পারবো। এখন এটা দিয়ে কি কানেক্ট এখন কিনে ফেলবো, না হলে মাস শেষে কিছু ডলারের পেয়ে তাকে ওইটা দিয়ে প্রোফাইল কিনবো? মাস শেষে নাও, সেলার প্রোফাইল। মাস শেষে একবার সেলার মেম্বারশিপ প্লাস নাও। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে, ধরেন আমি যদি এখন আমার আরেকটা কার্ড আছে, ওইটা হচ্ছে ফ্যামিলি মেম্বার কি, ওইটা যদি আমি অ্যাড করে যদি এখন কানেক্ট কিনি, দেন আমি যদি পেমেন্ট ওই অ্যাকাউন্টটা যদি আগে কোনো আপওয়ার্কে ব্যবহার না করে তুমি নিতে পারবা। আচ্ছা, তাহলে নেক্সট টাইম যদি আমি কাজ পাই বা পেমেন্ট নিতে চাই, আমি যদি আমার পায়োনিয়ার কার্ড ইউজ করি তাহলে তো সমস্যা হবে না, না? রিসিভের ক্ষেত্রে যাতে তোমার নাম আর আপওয়ার্কের নাম সেম থাকে। মানে তো পেমেন্ট নেওয়ার সময় তো আমি আমারটা দিয়েই করবো। এখন যদি আমি দেওয়ার সময় তুমি যে কোনো একটা দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আবু বকর। ভাই আজকে ক্লাসটা কি আমরা পাবো? হ্যাঁ, রেকর্ড আমি দিয়ে দিচ্ছি। আজকে ক্লাসের পুরোটা তো করি নাই, জাস্ট আমি ক্লায়েন্ট ফাইন্ডিং আর হচ্ছে ফিক্স আওয়ারলি দেখাইছি। এর আগে কি ভাই কিছু দেখানো হয়েছিল? আমি লেটে জয়েন হয়েছি। পেইড ক্লায়েন্টের একটা পার্ট ছিল, তো তোমাদের মধ্যে যে তোর কাছ থেকে নিয়ে নাও, এটা ভালো হবে। হ্যাঁ, বুঝি নাই ভাই। কেউ একজন রেকর্ড করছে না গ্রুপে, ওদের কাছ থেকে নিয়ে নাও। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, জি ভাইয়া, পায়োনিয়ার বলো নাসিম বলো। পায়োনিয়ারে যে আপনার ভার্চুয়াল কার্ড করার জন্য মানে কি কি মানে রিকোয়ারমেন্টস আছে? $100। হ্যাঁ, এটা আমার করা হয়েছে। এখন আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কার্ড এর জন্য কি আবার ডলার কাটবে? হ্যাঁ, ওটার জন্য আলাদা $29 কাটবে মাসে। আচ্ছা, এখন এটা আমি কি আবার অন্য কারো পায়োনিয়ার থেকে নিতে পারবো? মানে পায়োনিয়ার টু পায়োনিয়ারে সেন্ড করা যায় না? হ্যাঁ, পারবা না কেন? তুমি যখন ওই যে তোমার কারো পেমেন্ট থেকে নিবা, ওটা অটো কার্ডে অ্যাড হয়ে যাবে। ওকে, মিনিমাম $50। মিনিমাম, হ্যাঁ, ওটা সেন্ডিং তো $50। মিনিমাম রিসিভ বা সেন্ডিং $50। আচ্ছা, 237-17 বলো। ভাই আমি বলছিলাম, সরি, এটা নামানো হয়নি। ওকে, আব্দুল আল ওসমান। হ্যাঁ ভাইয়া, ওই যে লিনাক্সটা হচ্ছে কিভাবে ইনস্টল করবো, একটা ভিডিও দিবেন বলছিলেন আগে। আচ্ছা, টাইম পাচ্ছি না। আচ্ছা, আমি দেখতেছি। ঠিক আছে, চিরঞ্জীব। হ্যাঁ ভাইয়া, বলছি যে আমি অনেক পুরানো অ্যাকাউন্ট আমার ফাইবারের, ওডেক্স এর টাইমের অ্যাকাউন্ট। তো আমি তো রিসেন্ট কয়েকটা কাজ করেছি। তো রাইজিং ট্যালেন্ট ব্যাচটা আমি অনেক জায়গায় বিট করতে গেলে দেখি ওখানে দেওয়া থাকে যে রাইজিং ট্যালেন্ট হলেই তবে করতে, তো সেরকম কিছু। ঠিক আছে, এটা জাস্ট লাইনটা টিক দিয়ে দে বিট করার সময়। এটা আচ্ছা, তো ওইটা আমার আসছে না, ওটা না আসলে সমস্যা নেই তো? সমস্যা নেই, পুরাতন অ্যাকাউন্টে তো রাইজিং ট্যালেন্ট আসবে না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। বেস্ট অফ লাক সবাইকে।
নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আমি সম্ভবত 22 তারিখ রাতে